এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শাহিন সর্দার। ওনার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। এই ঘটনাটির সময়কাল 2018 শুরুর দিকে এই শাহিন সর্দার ভাই উনি ঢাকা পলিটেকনিকে ভর্তি হয়েছিলেন। ব্যক্তিগত কারণে উনি এখানে লেখাপড়াটা আর কন্টিনিউ করতে পারেননি। উনি নিজ এলাকাতে চলে যান এবং সেখানে গিয়ে বিয়ে করেন। বিয়ে করার পর এখন কামাই রোজগার তো করতে হবে। উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন বিয়ে শাদী যেহেতু করেই ফেলেছেন, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তো ওনার উপরে এসে বর্তায়। এখন কি করবেন? তখন ওনার পরিচিত এক চাচা এবং ওনার গ্রাম সম্পর্কের একজন মামা, এই দুজন আবার চাকরি করতেন রূপসা নদীর তীর ঘেঁষা বিশাল বড় একটি লেদার ফ্যাক্টরি রয়েছে সেখানে। যেহেতু ওনার এসএসসির রেজাল্ট ভালো ছিল, তাই ভালো একটা চাকরি ওনার হয়ে যায় ওই রেফারেন্সে, সুপারভাইজার পদে। এটি খুলনা নোয়াপাড়া যেই নদীর প্রবাহটা রয়েছে রূপসা নদীর, এর পাশেই ওই লেদার ফ্যাক্টরিটি অবস্থিত। তো উনি যখন ওখানে জয়েন করেন, ওনার যিনি সিনিয়র ছিলেন উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন ওনাকে দেন। তা হচ্ছে এই ফ্যাক্টরিতে রাতের বেলা ডিউটি ওনাকে বেশি করতে হবে, যেহেতু উনি সুপারভাইজার পদে যুক্ত হয়েছেন এবং জয়েন করেছেন। এখানে মহিলারা রাতের বেলা ডিউটি করে না, তারা দিনের বেলাতে ডিউটি করে বিকাল 5টার মধ্যে যে যার মতো চলে যায়। মহিলাদের কোনো ডিউটি নাই, পুরুষদের ডিউটি রয়েছে নাইট শিফটে। কিছু কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে আসলে যাবার ক্ষেত্রে একা যাওয়া যাবে না, আর কিছু জায়গা রয়েছে যেটা রাতের বেলা কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। বিশেষ করে ফ্যাক্টরির পেছন সাইড যেটা, এখানে কিন্তু যাওয়া যাবে না রাতের বেলা। এমনিতে দিনের বেলাতে যাওয়া যাবে, দিনের বেলা যখন ডিউটি থাকবে যাওয়া যাবে। রাতের বেলাতে ওই সাইডে কোনো কাজ হয় না, সুতরাং ওখানে যাওয়া যাবে না। আর আরও একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলেন এই শাহিন ভাই, সেটা হচ্ছে উনি যখন ওয়াশরুমে গিয়েছেন আজব এক ব্যাপার দেখেন। সেটা হচ্ছে কোনো ওয়াশরুমের বাইরের কোনো সিটকেনি নেই। আমরা সাধারণত যে ওয়াশরুমগুলো দেখি বাইরের দিকে একটা সিটকেনি থাকে, ভিতর দিকে সিটকেনি থাকে। কেউ ভেতরে গিয়ে সিটকেনিটা লাগিয়ে দেয়, আবার বের হওয়ার পর বাইরে থেকে সিটকেনি লাগিয়ে দেয়, যাতে করে দরজাটা খোলা না থাকে। দরজা খোলা থাকলে দেখতেও তো অড লাগে। উনি বুঝতে পারলেন না যে একটা দরজাতেও সিটকেনি নাই কেন। তবে ওখানে যে সিটকেনি ছিল সেই চিহ্নটা আছে। সিটকেনি যেখানে লাগানো ছিল ওখানে যেই একটা চিহ্ন থাকে, যেখানে স্ক্রুগুলো বসানো হয়েছিল, সেই স্ক্রুগুলোর ওই জায়গাগুলো কিন্তু ফাঁকাই পড়ে আছে। সিটকেনি নাই এটা দেখে উনি অবাক হলেন। আরও অবাক হলেন, একটা ওয়াশরুমেরও লাইট ভালো না, লাইট সবগুলোই নষ্ট। উনি যখন জিজ্ঞেস করলেন ওনার সেই মামা সবুজ মামা, তো সবুজ মামার কাছে জিজ্ঞেস করলে সবুজ মামা বলেন আরেকটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওয়াশরুমে রাতের বেলা কখনোই একা আসা যাবে না। দিনের বেলা আসতে পারবে, রাতের বেলা কেউ একা আসতে পারবে না। কেননা এই ওয়াশরুমে ভয় পেয়ে 2 জন মানুষ মারা গেছেন। ওয়াশরুমের বাইরে সিটকেনি নাই, এর পিছনে একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে অনেকেই নাকি ওয়াশরুমে ঢোকার পরপরই বাইরে থেকে কেউ যেন সিটকেনি মেরে দেয়। এরপর ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা তাদের হয়। যে 2 জন মারা গিয়েছেন তারা জ্বর হয়ে মারা গিয়েছেন, তাদের অনুভূতি যেটা পরবর্তীতে ব্যক্ত করেছিলেন সেটা হচ্ছে তারা ওয়াশরুমে ঢোকার পর বাইরে থেকে কেউ যেন সিটকেনি মেরে দিয়েছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ তারা শুনেছেন। এতে করে ভয় পেয়ে ওখানেই ওনারা অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হলে ওনারা এই বিষয়গুলো বলেছিলেন। সবার বক্তব্যই একই রকম। আর 2 জন মারা গিয়েছিলেন। যেহেতু এরকম বাইরে থেকে সিটকেনিটা মেরে দেওয়া হতো, এই কারণেই মূলত সিটকেনিটা খুলে ফেলা হয়, যাতে করে বাইরে থেকে কেউ সিটকেনি মারতে না পারে। আর লাইটগুলো এমনিতেই নষ্ট হয়ে যেত, সর্বোচ্চ 7 দিন ভালো থাকতো, তারপর এমনিতেই নষ্ট হয়ে যেত। কেন এমনটা হতো এই বিষয়টা যখন সবুজ মামাকে উনি জিজ্ঞেস করেছিলেন, তখন সবুজ মামা বলেছিলেন যে এই ফ্যাক্টরির বিশাল একটা অংশ 4টা শ্মশান জুড়ে রয়েছে। অনেক আগে এই নদীর ধারে 4টা শ্মশান ছিল। শুধু শ্মশান ছিল এটা বললেও ভুল হবে, এখানে কি 2টো অনেক পুরনো কবরস্থানও ছিল। এগুলোর উপরে এই ফ্যাক্টরিটা হয়েছে। আর এই ওয়াশরুমের যে অংশটা, এই অংশটা নাকি ওই শ্মশানের উপরে পড়ে গেছে। এই কারণে সমস্যাটা অনেক বেশি হয়। তো যাই হোক, এরকম ইনস্ট্রাকশন যখন উনি শুনলেন, এরপর বেশ সতর্ক হয়ে গেলেন। ওনার রাতের বেলা ডিউটি পড়তো বেশি। যারা অনেক পুরনো স্টাফ বা সুপারভাইজার, তারা একটা সময় তো এসে ওনারা দিনের বেলাতেই বেশি ডিউটি পেতেন। আর যারা নতুন এসেছেন তাদের রাতের বেলা বেশি ডিউটি পড়তো। উনি যেহেতু নতুন ইয়াং মানুষ,
আর যারা বয়স্ক হয়ে গেছে তারা তো বাড়িতে ফেরত যেতে হয়, এখন রাত জাগতে অনেক কষ্ট হয়ে যায়। তো ইয়াং মানুষ তো, ওনার রাতের বেলা ডিউটি পড়তে যেহেতু বেশি, রাতের একটা পর্যায়ে এসে মানে ধরা চলে যে রাত 1টা কি 2টোর পরে কাজ তেমন থাকতো না। এই কারণে সুপারভাইজার বা স্টাফ যারা ছিলেন বা অফিসার যারা ছিলেন তারা আসলে একটু রিল্যাক্সের সময় কাটাতেন। কেউ মোবাইল ফোন টিপতেন, ইউটিউব দেখতেন, যেহেতু কাজ নাই কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তো ডিউটি করে যেতেই হবে, এই জন্য তারা বের হতেন না। আর সুপারভাইজার যারা, তাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটাহাঁটি করতে হয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা তো দেখতে হয়। তো উনি জয়েন করার 3 মাস পরের একটা ঘটনা, সেটা হচ্ছে যে উনি রাতের বেলা যখন দেখলেন যে এখন কাজ কর্ম অনেক কমে গেছে, সবাই যে যার মতো একটু রিল্যাক্স করছে, তখন উনি মোবাইল ফোনে ওনার স্ত্রীকে ফোন দেন। নতুন বিয়ে করেছেন, বাসায় ওনার স্ত্রী একা, এখন কথা বললে ওনার স্ত্রীও কিছুটা একাকিত্ব ওনার দূর হবে আর কি, ওইভাবে একাকিত্ব ফিল করবেন না, উনিও এই সময়টা কাটাতে পারবেন। উনি ওনার স্ত্রীকে ফোন দিয়েছেন, মাঝে মাঝে দিতেন, বিশেষ করে এরকম সময়গুলোতে যখন ওরকম কাজ থাকতো না। তো ওই সময় ওনার কাছে মনে হলো যে কথা বলতে বলতে এই ফ্যাক্টরির পেছন সাইড যেটা আছে এই সাইডে একটু যাই। অনেক সময় হয় না যে আমরা কথা বলতে বলতে কিন্তু হাঁটতে হাঁটতে এক সাইডে চলে গেছি, ওই সাইডে আমাদের যাবার কথা ছিল না। তো উনি কথা বলতে বলতে মনে করছে যাই আমি ওই সাইডটাতে একটু দেখে আসি। উনি যখন ওই সাইডটাতে গিয়েছেন তখন দেখেন 7-8 জন মহিলা এক পাশে, আবার 5-6 জন মহিলা আর এক পাশে, তারা কি জন্য কথা বলছে। উনি চিন্তা করলেন যাক মহিলা এগুলো আছে, তারা যেহেতু এখানে আছে বয়ের তো কিছু নাই, আর উনি সুপারভাইজার, উনি তো এদিকে আসতেই পারেন। তো উনি কথা বলতে বলতে একটু দূরে যে মহিলাদের একটা গ্রুপ রয়েছে তারা কথা বলছিল, ওই দিকটাতে যেই না এগিয়ে গেছেন হঠাৎ করে কে যেন ওনার হাত টেনে ধরেছে। উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তারপর ওই লোকটি বলছে মোবাইল ফোন বন্ধ করো। উনি ফোনটা কেটে দেন। ওই সময় উনি ওনার ওয়াইফের সাথে কথা বলছিলেন। তখন ওই লোকটা বলছে তুমি এখানে কেন আসছো? তখন এই শাহিন ভাই বলছেন যে আমি এখানে আসছি, আমি তো সুপারভাইজার, এদিকে আসতে হয়। তখন ওই লোকটা বলছে কেন তুমি জানো না রাতের বেলা এখানে কোনো মহিলারা থাকে না, রাতের বেলা মহিলাদের কোনো কাজ হয় না? এটা তো তোমার জানার কথা, যেহেতু তুমি সুপারভাইজার, তাহলে এখানে কেন আসছো? তখন শাহিন ভাই বলছেন যে মহিলারা তো এখানে আছে, ওই যে দেখেন মহিলারা। এই বলে যখন উনি দেখাতে গিয়েছেন তখন দেখেন যে সে মহিলারা নাই। আজব ব্যাপার, উনি যে 2টা গ্রুপকে দেখেছিলেন মহিলাদের, তাদের কেউই নাই। তখন ওই লোকটা বলছে যে শোনো, রাতের বেলা এদিকে আসবা না, তাহলে তোমার বিপদ হতে পারে, জায়গাটা ভালো না, চলে যাও। এই বলে ওনাকে ওখান থেকে বিদায় দেওয়ার পর উনি কি মনে করে আবার পেছন দিকে ঘুরেছেন, দেখেন যে ওই লোকটাও নাই। এরপর উনি দ্রুত চলে আসেন। ওই সময় ওনার যে মামা, সবুজ মামাকে বিষয়টা যখন বলেন, তখন সবুজ মামা বলেন যে সর্বনাশ ভাগিনা, তুমি তো বিশাল বিপদে পড়ে গেছিলা। ঠিক ওইখানে রাতের বেলা গিয়ে 2টা লোক মারা গেছে, ওয়াশরুমে 2টা লোক মারা গেছে, ওইখানেও 2টা লোক মারা গেছে। তখন ওনারা বলেন আর একটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হলো যেহেতু এটা লেদার ফ্যাক্টরি, চামড়া নিয়ে কাজ, তো যে সমস্ত চামড়ার টুকরোগুলো ওনারা ফেলে দেন হচ্ছে এই পেছন সাইডের একটা জায়গায়। ওখানে নাকি খুবই দুষ্টু পিশাচ শ্রেণীর জিন রয়েছে যেগুলো এই চামড়া খায়। ওনারা এগুলোকে চামড়া পিশাচ বলে থাকেন। আর এগুলো অনেক সময় মহিলাদের সুরত ধরে থাকে। এই জিনিসটাই মূলত দেখেছিলেন উনি। আর তখন সবুজ মা বলেছিলেন যে ভাগিনা, নিশ্চয়ই তোমার মায়ের দোয়া, তোমার আত্মীয় স্বজনের দোয়া, মানুষের দোয়া তোমার উপর আছে, তা না হইলে তুমি এমন একটা বিপদে পড়ছিলা, তোমার তো মেরেই ফেলতো, তোমারই খেয়ে ফেলতো। নিশ্চয়ই ওই লোকটা ভালো কোনো পরহেজগার জিন হবে যে এই সময়ে এসে আল্লাহর রহমতে তোমাকে উদ্ধার করেছে, তা না হলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত, আর তুমি এমনভাবে হারাই যাইতা বা মারা যাইতা, আমরা তো জানতামই না তোমার সাথে কি হয়েছে। এটা জানার পর উনি তো বেশ ভয় পেয়ে যান। এগুলো যখন পরিবারের সাথে শেয়ার করেন তখন পরিবার থেকে চিন্তা করা হয় যে আসলে কতদিন এভাবে উনি এগুলো সহ্য করে থাকবেন। হঠাৎ করে এমনও তো হতে পারে, এমন একটা ভয় পেয়েছেন যাতে করে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো একটা পর্যায়ে উনি আসলে এই জিনিসটা সাময়িকভাবে আর কন্টিনিউ করেন নাই। উনি স্বাভাবিক জীবনে ফেরত আসেন, অর্থাৎ ওখান থেকে উনি আবার নর্মাল কাজগুলোতে চলে আসেন আর কি, ওই চাকরিটা ইস্তফা দিয়ে। ওখান থেকে আসার পর থেকে শুরু হয় আর একটা ঝামেলা। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে থাকতেন
একটা সময় ওনার কাছে মনে হতো ওনার সমস্ত শরীর আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পায়ের নিচ থেকে শুরু করে শরীরের উপরের অংশ একদম প্যারালাইজড হয়ে যাচ্ছে। ওই সময় কিন্তু ওনার ঘুমও ভেঙে যেত। উনি তাকিয়ে দেখতেন মাথার উপরে ফ্যান ঘুরছে। আরেকটা জিনিস দেখতেন, দরজা ভেদ করে বা জানালা ভেদ করে কোনো একটা নারী অবয়ব তার রুমে ঢুকে পড়েছে, তার পাশে এসে দাঁড়িয়ে থাকতো। নারী অবয়বের চেহারাটা যে সুন্দর এটাও বলা যাবে না, খুব যে ভয়ঙ্কর এটাও বলা যাবে না। শাড়ি পরা, বড় বড় চুল আছে। রাতের যেই আধো আলো আধো ছায়া, ডিম লাইটের আলোতে যেরকম পরিবেশটা থাকে রুমের মধ্যে, এটাতে উনি বুঝতে পেরেছিলেন। এটাকে দেখে যে ভয়ে আটকে উঠে চিৎকার চেঁচামেচি করবে বিষয়টা এরকম না। তারপরও তো রাতের বেলা এইভাবে যদি কেউ আসে ভয় তো লাগবেই। ওই অভাবটার পায়ের কাছে দাঁড়িয়ে থাকতো শুধু তাকিয়ে তাকিয়ে ওনাকে দেখতো। যতক্ষণ থাকতো ওনার শরীরে কিন্তু বিন্দু মাত্র কোনো শক্তি থাকতো না, উঠে নড়াচড়া করবে, চিৎকার দেবে এমন কোনো শক্তি থাকতো না। একটা পর্যায়ে ওই অভাবটা চলে যেত, তারপর ওনার শরীরে শক্তি ফেরত আসতো। এরকম দেখা যেত সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, এরকম কিন্তু হতো। একটা পর্যায়ে এসে এটা একটু কমতে শুরু করে, মাসে 2-3 বার হতো, কিন্তু এটা হতো। আর প্রত্যেকবারই কিন্তু একই সমস্যা, ওনার শরীরটা অবশ্যই যেত আর উনি দেখতে পেতেন, ওনার ঘুম ভেঙে যেত, উনি দেখতে পেতেন। মানে এই সমস্যা শুরু হওয়ার সাথে সাথেই উনি বুঝতে পারতেন যে ওই জিনিসটা এখন আসবে। পরিপূর্ণ জাগ্রত অবস্থাতে উনি এটাকে দেখতেন আর চোখাচোখি হতো। অনেকেই বলেছিল তাকে বোবায় ধরে। এখন বোবায় ধরলে যেটা হয় সেটা হচ্ছে যে ঘুমের ভিতরে ধরে, ঘুমন্ত অবস্থায় ধরে, তাকে তার ওভাবে দেখা যায় না, কিন্তু উনি কিন্তু এটাকে দেখতেন। উনি ঘুমন্ত অবস্থায় এটাকে দেখতেন না, জাগ্রত অবস্থায় দেখতেন। তো এরকম সমস্যা যখন ওনার সাথে শুরু হলো, তখন বিভিন্ন হুজুর দেখানো হলো, ঝাড়ফুঁক করানো হলো, কিছুটা কমলো, একদম কিন্তু যায় নাই। টানা 3 বছর এই সমস্যাগুলো উনি প্রকটভাবে ফেস করেছিলেন। এরপর এসে আর একজন ভালো হুজুরের কাছে উনি যান। সে ভালো হুজুর যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ওই জিনটাকে হাজির করেছিলেন। ওই জিনটা বলতে যে ওনার সাথে যে জিনটা, ওই হুজুরের সাথে যে জিনটা, ওই জিনটাকে হাজির করেছিলেন। উনি বলেছেন জিন হাজির হওয়ার পর তাকে প্রশ্ন করতে যে কেন এই সমস্যাটা হয়। এরপর যখন এই শাহিন ভাই প্রশ্ন করেছিলেন, তখন ওই জিন একটা বিস্ময়কর তথ্য দেয়। সেটা হচ্ছে যে ওই যেই রাতে উনি ফ্যাক্টরির পেছন সাইডে গিয়েছিলেন, ওইখানে বেশ কয়েকটা ওই চামড়া পিশাচ গ্রুপ তারা ওখানে ছিল। তার টার্গেট করেছিল যে ওনাকে মেরে ফেলবে বলতে একদম খেয়েই ফেলবে। ওই সময় একটা পরহেজগার জিন ওদিক দিয়ে যাচ্ছিল, তখন এই শাহিন ভাইকে উনি আল্লাহর অশেষ রহমতে রক্ষা করেন। ওই সময় ওই জিনের বাচ্চা মেয়েটাও তার সাথে ছিল। উনি যখন চলে আসছেন বাড়িতে, ওই বাচ্চা মেয়েটা ওনার সাথে সাথে চলে আসে। মূলত এই বাচ্চা জিনটা সে খারাপ কেউ না, সে ভালো জিন, সে ভদ্র জিন। মূলত আসে এমনিতেই আসে। সে যদি ওই সময় সাথে না আসতো তাহলে ওই চামড়া পিশাচগুলো ওনার সাথে চলে এসে ওনার আরও বড় ধরনের ক্ষতি করতে পারতো। এই জন্য সে এমনিতেই আসে আর কি। এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আস্তে আস্তে এই সমস্যা কমে যাবে, আর তার ব্যক্তি জীবনেও এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। যেহেতু উনি বিবাহিত ছিলেন, এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, এমনটাই বলে দিলেন। এরপর থেকে উনি আসলে ওভাবে এটা ট্রিটমেন্ট না করলেও এক রাতে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে। এটার ব্যাখ্যা উনি খুঁজে পান নাই যে কেন এমনটা হয়েছিল। এই যে অবয়বটা, এই অবয়বটা তো সাধারণত রাতের বেলা আসতো, এসে ঠায় দাঁড়িয়ে থাকতো, আবার চলে যেত। এক রাতে শাহিন ভাইয়ের যখন ঘুম ভেঙে যায়, ওনার যে অনুভূতিটা সেটা হলো পায়ের নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে অবশ হতে থাকতো। কিন্তু হঠাৎ করে মনে হলো ওনার পুরো শরীর অবশ হয়ে গেছে, আর শরীরের উপর প্রচণ্ড ভার উনি অনুভব করছেন। উনি চোখ খুলে তাকিয়ে দেখেন যে ওনার ঠিক তলপেটের উপরে ওই অবয়বটা বসে আছে। বসে বসে আল্লাহ 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 এরকম জিকির করছে। তার শরীরটা একবার ডানে দোলায়, একবার বায়ে দোলায়। অনেকক্ষণ জিকির করতে 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 ওই অবয়বটা সেন্সলেস হয়ে তার গায়ের উপর ধপাস করে পড়ে গেল। আর নড়াচড়া করছে না। এই পুরো শরীরের ভরটা ওনার শরীরের উপরে। আর ওই অবয়বটার মাথায় যে চুলগুলো ছিল, এই চুলগুলো ওনার মুখের উপরে। উনি সামনের অনেক কিছু দেখতে পারছিলেন না, এদিকে ওনার পুরো শরীরটাও নাড়াতে পারছিলেন না। আর ওনার এই বডির উপরে আর একটা ভারী বডির ওয়েট তখন কিন্তু উনি অনুভব করছিলেন। ওনার দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু উনি চিৎকারও করতে পারছিলেন না। অনেকক্ষণ এভাবে ছিল। এরপর আস্তে করে ওই অবয়বটা মিলিয়ে যায়। এরপর উনি কথা বলতে পেরেছিলেন। এই ঘটনার পর থেকে অবশ্য ওই অবয়বটা হঠাৎ আসতো। একদম যে আসে না তা না, এখনো পর্যন্ত ওই অভাবটা আসলে উনি উপস্থিতি টের পান। তবে এটা নিয়ে ওনার ব্যক্তি জীবন বা অন্য কোনো কাজের তেমন কোনো সমস্যা হয় না।
এমনিতেই আসে, তবে ওই অভাবটা যে তাকে ভালোবাসে পছন্দ করে এটাও বলা যাবে না, কারণ তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা সে করছে না। ওই সময়ে হয়তোবা তাকে দেখেছিল, চলে এসেছিল, আর শাহিন ভাইকে হয়তোবা বাঁচানোর জন্যই সে বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছিল। তারই একটা অংশ ওই দিনের জিকিরের একটা পার্ট হতে পারে বলে ধারণা করা হয়, তবে এটা নির্দিষ্টভাবে বলা যায় না। এখনও ওই জিনিসটা ওনার সাথেই আছে, তবে স্বাভাবিক পর্যায়ে আছে, মানে ওনাকে যে খুব যন্ত্রণা দেবে, কষ্ট দেবে এমন কোনো কিছু না। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম হোসাইন রনি। ওনার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। উনি বর্তমানে মালয়েশিয়াতে পেইন্টিংয়ের কাজ করছেন। তবে 10 বছর আগে উনি যখন মালয়েশিয়াতে গিয়েছিলেন তখন কিন্তু নির্মাণ শ্রমিক হিসাবে গিয়েছিলেন। ঘটনাটি যেখানে ঘটে ওই জায়গাটার নাম হচ্ছে ফরেস্ট সিটি, অর্থাৎ জঙ্গল শহর বা জঙ্গলের শহর। ওইটা যে এলাকাতে অবস্থিত, জহুর বারু বা এই টাইপের একটা নাম বলেছেন হোসাইন রনি ভাই। এইটা 2016 সালের আগে একটা জঙ্গলের মতো ছিল জায়গাটা, একটা দ্বীপ মূলত ওই এরিয়াটা। অনেক জায়গাতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল ছিল। তো ওখানে 100-র উপরে প্রজেক্ট হবে এরকম একটা পরিকল্পনা সরকার নেয়, আর বিভিন্ন কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়। সেখানে যে কোনো লোক থাকতো না বিষয়টা এরকম না, অল্প লোকজন বসবাস করত। তো ওই জায়গাটাতে আবার নতুন করে একটা পরিকল্পনা নেয় সরকার, সুন্দর করে ওইটাকে গড়ে তুলবে। ফরেস্ট রেখেই বিভিন্ন জায়গায় একটা সিটি গড়ে তোলা হবে। তো এই জন্যই ওই এলাকাটার নাম হয়েছে ফরেস্ট সিটি। সমুদ্রের পার্শ্ববর্তী একটি জায়গা এটা, জঙ্গল, পাশে সমুদ্র, যেমন ভয়ঙ্কর তেমন সুন্দরও বটে। ওখানে অনেক বাংলাদেশি ভাইয়েরাই অবৈধভাবে বসবাস করছেন, অর্থাৎ মালয়েশিয়াতে। 2016 সালের কথা বলছি। অনেকের হয়তোবা ওয়ার্ক পারমিটের যে মেয়াদটা সেটা শেষ হয়ে গেছে, তারপরে মালয়েশিয়াতে রয়েছেন। অনেকে আবার অবৈধভাবে দালাল ধরে গিয়েছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা অনেক মানবেতর জীবনযাপন করলেও একদম প্রকাশ্যে আসতে পারেন না বিভিন্ন কাজগুলোর ক্ষেত্রে, বিভিন্ন অকেশনে প্রকাশ্যে আসতে পারেন না যদি পুলিশ ধরে, কারণ তখনও তো তাদের বৈধ কাগজপত্র নেই। এরকম সমস্যায় কিন্তু অনেক মালয়েশিয়া প্রবাসী ভাইরাও রয়েছেন। শুধু মালয়েশিয়া না, বাংলাদেশের অনেক ভাইরাই যারা গিয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে, এরকম সমস্যা অনেকেরই রয়েছে। ওইখানে একটি কোম্পানির প্রজেক্ট শুরু হয়। বিভিন্ন কোম্পানি তো দায়িত্ব পেয়েছিল। তো ওই কোম্পানির যিনি প্রজেক্ট ম্যানেজার উনি ছিলেন একজন চাইনিজ। তো উনি যখন ওখানে কাজ শুরু করেছেন, কাজ শুরু করার পরে উনি নাকি একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন কোনো অবয়ব এসে তাকে বলছে যে এখানে কাজ শুরু করবি না, যদি করিস তাহলে সমস্যা হবে, আর কী যে সমস্যা হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তখন নাকি স্বপ্নের মধ্যেই ওই প্রজেক্ট ম্যানেজার উনি সেই অবয়বকে জানান যে এখানে আমার কি দোষ, আমি তো চাকরি করি, আমাকে নিয়ে আসছে এই প্রজেক্টটা ঠিক সময় শেষ করার জন্য। তো এটা তো কোম্পানির কাজ যে তারা এখানে কাজ করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্ত। আমার তো এখানে কিছু করণীয় নাই, আমার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা করব, এটা আমি থামাতে পারবো না। তখন নাকি স্বপ্নের মধ্যে বলা হয় যে তুই কাজ করতে পারবি 3টা শর্তে। এই 3টা শর্তের যে কোনো একটা শর্ত মেনে নিলেই তোকে কাজ করতে দেয়া হবে, তা না হলে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে তোকে। প্রথম শর্ত, তোর ছেলেকে নিয়ে যাব আমরা। এটা তো ম্যানেজার রাজি হয় না, কেউ তো তার সন্তানকে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। যদি এটা না মেনে নেওয়া হয় তাহলে অন্য একটা শর্ত, 3 জন শ্রমিককে বলি দিতে হবে। এটা ম্যানেজার মেনে নেয় না। এরপর নাকি বলা হয় 4 থেকে 5 হাজার শ্রমিককে খাওয়াতে হবে, একসাথে এক বসায় খাওয়াতে হবে। তো ম্যানেজার এটাও বলে এটাও অসম্ভব। কেন অসম্ভব? কারণ ওই জায়গাতে 4-5 হাজার শ্রমিক একসাথে পাওয়া সম্ভব নয়।
এটা ওই জায়গার প্রেক্ষাপটে সেটা অসম্ভব ছিল। এখন ম্যানেজার কি আসলেই 3টা শর্ত রিজেক্ট করেছিল, নাকি কোনো একটা মেনে নিয়েছিল? নিজের সন্তানকে তো দিতে চাইল না। 4-5 হাজার শ্রমিককে এক জায়গা করাটাও এটা টাফ ছিল, কারণ কোম্পানির নীতিগত সিদ্ধান্ত ছাড়া এই রকমের একটা কাজ করাটা অসম্ভব ছিল। কারণ ওই জায়গায়, বিশেষ করে ওই দ্বীপে আসতে হলে জাহাজে করে শ্রমিক নিয়ে আসতে হবে। তাহলে এত শ্রমিক জাহাজে করে নিয়ে আসবে, সরকার কি সেটা অ্যালাউ করবে? নিশ্চয়ই করবে না। সরকার কেনই বা 4-5 হাজার শ্রমিককে ওখানে যেতে দেবে ঘুরতে? নিশ্চয়ই না। তাই এটাও কিন্তু আসলে চোখে পড়ার মতো। তাহলে নীরবে নিভৃতে কোনটা করা যায়? নিশ্চয়ই 3 জন শ্রমিককে বলি দেয়া। ম্যানেজার কি এটাই মেনে নিয়েছিলেন? চলুন সামনে এগিয়ে যাই, আসলে কি হয়েছিল সেখানে। কাজ শুরু হয়ে যায়। 3 শিফটে কাজ হতো। 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 3 8 24, এইভাবে 3 শিফটে কাজ হতো। 24 ঘন্টা কাজ চলতো। কি রাত, কি দিন, কি দুপুর, কি সকাল, কি ভোরবেলা, কি মধ্যরাত, কন্টিনিউ কাজ চলছে। কাজ চলতে চলতে যখন 30 তলা পর্যন্ত কমপ্লিট হয়ে যায়, ওটা ছিল 56 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, এরকম একটা প্রজেক্ট ছিল। 30 তলা হয়ে গেছে। ভারী মালামাল তোলার জন্য, আবার শ্রমিকরা যেন দ্রুত উপরে উঠতে পারে, এই জন্য কিন্তু আলাদা লিফট থাকতো। শ্রমিকদের তোলার জন্য আলাদা লিফট থাকে। তো 30 তলা যখন হয়ে যায় তখন শুরু হয়ে গেল সমস্যা। 30 তলা হইতে কিন্তু খুব বেশি দিন লাগে নাই, দ্রুত কাজ করেছে সবাই। 30 তলা হয়ে যাওয়ার পর যে শ্রমিকরা বিভিন্ন ফ্লোরে থাকতো ওইখানেই, তারা রাতের বেলা শুনতো তার ঠিক ইমিডিয়েট উপরের ফ্লোরে কে যেন দৌড়াদৌড়ি করছে। এত দৌড়াদৌড়ি করছে যে ঘুমাতে পারে না। এখন দেখা যাচ্ছে যে কাজ তো কন্টিনিউ হচ্ছেই, 24 ঘন্টায় কাজ হচ্ছে। হয়তোবা এই কারণেই কোনো একটা জায়গায় শব্দ হচ্ছে, কিন্তু না, তারা এমন এমন ফ্লোরে থাকতো যেই ফ্লোরে আসলে শব্দ হওয়ার কথা না। 30 তলার উপরে কাজ হবে, কিন্তু যারা একদম নিচের দিকে থাকে তাদের তো ইমিডিয়েট ছাদের উপরে কেউ ছিল না। তারা চিন্তা করলে এত রাত্রে দৌড়াদৌড়ি করে কে? কেউ কেউ উপরে উঠে কিছুই দেখতে পেত না। এর মধ্যে ওখানে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। সেটা হচ্ছে মাঝে মাঝে নাকি ওই প্রজেক্টের আশেপাশে বিল্ডিংয়ের কিনারে সাদা শাড়ি পরা কোনো একটা নারী অবয়বকে দৌড়াদৌড়ি করতে দেখতো। দৌড়ে ছাদ থেকে লাফ দিত, কিন্তু কোথায় যে পড়তো এটা কেউ দেখতো না। শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এই আতঙ্কে অনেক শ্রমিক ভয়ে সেখান থেকে চলে যেতে থাকে। শ্রমিকদের সংখ্যা যখন কমে গেল তখন এই চাইনিজ ম্যানেজার পড়ে গেলেন এক বিপদে। কারণ তাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। প্রত্যেকটা ফ্লোর, প্রত্যেকটা কাজের ইউনিটগুলো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে যে এই কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করতে হবে। শ্রমিক চলে যাচ্ছে, এখানে উনি কাজ করাবেন কাকে দিয়ে? এই জন্য যেই শ্রমিকরা ছিল তাদের কাজের সময়টা বাড়িয়ে দেওয়া হয়। বিষয়টা এরকম যে প্রত্যেকের কাজ আর একটা গ্রুপের সাথে ওভারল্যাপ হবে আর কি। যেমন কারো 8 ঘন্টা, তো তারা তাদের কাজ করতে থাকবে, অন্যরা এসেও ওই সময় তারাও তাদের কাজ করতে থাকবে। তাদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করে দেওয়া হলো। মানে প্রত্যেকটা গ্রুপই 12 ঘন্টা করে কাজ করবে। 8 ঘন্টা পরে আর একটা গ্রুপ আসার পরে আগের গ্রুপও 4 ঘন্টা অতিরিক্ত কাজ করবে। এইভাবে প্রত্যেকটা গ্রুপ অতিরিক্ত করে 4 ঘন্টা বা 3 ঘন্টা এরকম কাজ করবে, তা না হলে তো কাজ শেষ হবে না। তো এইভাবে কাজ শুরু করা হলো। 30 তলা যখন হয়ে 31, 32 তলা এরকম হয়ে গেছে। তো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এক একটা ফ্লোরের যখন ছাদ ঢালাই হয়, আমাদের দেশে আমরা দেখি যে কাঠ দিয়ে ফ্রেম করে উপরে ছাদ ঢালাই দেওয়া হয়। ইদানিং দেখা যাচ্ছে যে স্টিলের পাতগুলো দেয়া হয়। তো ওই রকমই ওইখানে অ্যালুমিনিয়ামের পাত দেওয়া হয়, দিয়ে ছাদ ঢালাই হওয়ার পর নির্দিষ্ট সময় পর সেগুলো আবার খুলে ফেলা হয়। এগুলো এবার পরবর্তী উপরে যে ছাদ ঢালাইটা দেওয়া হবে তখন সেগুলো সেখানে সেট করা হয়। এরকম একটা ফ্লোরে যখন অ্যালুমিনিয়ামের পাতগুলো খোলা হবে তখন একজন শ্রমিক একটা অংশে কাজ করছিলেন, সেখানকার অ্যালুমিনিয়ামের পাতটা উনি খুলবেন। তখন কিন্তু অনেক রাত, ওই রাতের শিফটে যারা কাজ করছিলেন ওইখানে আশেপাশে 5-6 জন লোক কাজ করছিলেন আর কি। ঠিক ওই জায়গাটাতে বিভিন্ন সাইড আছে, তো এই সাইডে এই কয়জন কাজ করবে, ওই সাইডে ওই কয়জন কাজ করবে। তো তখন একজন নাকি কাজ করতে করতে হয় কি, একটা অ্যালুমিনিয়ামের পাত কিছুতেই খুলতে পারছে না। উনি তখন
পাশে আরেকজনকে ডাকেন, সে আসে। সে আসার পর দুইজন মিলে খুলতে পারছে না, এভাবে আরেকজনকে ডাকা হয়। এরকম করতে করতে তিনজনকে ডাকা হয়, প্রথমে একজন পরে তিনজন, মোট চারজন ব্যক্তি মিলেও কোনোভাবেই এই অ্যালুমিনিয়ামের পাতটাকে খুলতে পারছে না। অনেক চেষ্টার পর হঠাৎ করে অ্যালুমিনিয়ামের পাতটা এমনভাবে খুলে যায়, আর ওই অংশটা ছিল একদম ছাদের কিনারে, মানে ওই ফ্লোরের ছাদের কিনারে ছিল। এমনভাবে হ্যাচকাটানে খুলে যায়, এই তিনজন তাদের বডির ব্যালেন্স রাখতে পারে না। এরা তিনজনই এই বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তবে ওই অংশটা এমন একটা জায়গায় ছিল যে একদম ছাদের কিনারে যেই অংশটা, এই ছাদের কয়েকটা পার্ট ছিল, বিল্ডিংয়ের মাঝামাঝি কিছু জায়গা থাকে না, যেমন লিফটের জায়গা, যে লিফটটা উঠবে এরকম কিছু জায়গা ফাঁকা থাকে। এছাড়া কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছিল তারা, ওই হয়তো বা ওই বিল্ডিংয়ের ডিজাইনটা এরকম ছিল। আবার আমরা দেখি যে কয়েকটা টাওয়ার বিশিষ্ট বিল্ডিং, একটাই বিল্ডিং কিন্তু মাঝখানে ফাঁকা থাকে, এরকম কিছু জায়গায়। এবং দেখা যাচ্ছে যে এরকম কিছু বিল্ডিং থাকে যে 4টা টাওয়ার, এই প্রত্যেকটা বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা থাকে। আবার দেখা যাচ্ছে যে কলাম দিয়ে এগুলো যুক্ত থাকে। আবার দেখা যাচ্ছে এই 4টা টাওয়ারের আবার মাঝখানের অংশ ফাঁকা থাকে, হয়তো বা এরকম কোনো একটা জায়গা ছিল আর কি। তো ওই রকম একটা জায়গায় এই তিনজন পড়ে গিয়েছিল। পড়তে পড়তে একজনের বডি এসে 8 তলায় পড়ে, আর একজনের বডি 2 তলায় পড়ে, আর একজনের বডি একদম নিচ তলায় পড়ে। আর আরেকজন, উনি ওই ধাক্কা খেয়ে নিচে পড়েন নাই, ওনার ধাক্কাটা ছিল উল্টো দিকে, তার মানে হচ্ছে যেই পাশটা আসলে কিনারে না ওই দিকে। উনি আল্লাহর রহমতে বেঁচে যান। তো ওনার মুখ থেকে এই ঘটনাটা শোনা যায়। যখন তিনজন নিচে পড়ে যায়, অনেক জোরে শব্দ হয়। তখন যারা ঘুমন্ত ছিল বা অন্যান্য সাইডে যারা কাজ করছিল, এরাও দৌড়ে চলে আসে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, মাঝে মাঝেই নাকি ওই বিল্ডিংয়ের যেই শ্রমিক লিফটটা, যেই লিফট দিয়ে শ্রমিকরা ওঠানামা করতেন, ইঞ্জিনিয়াররা ওঠানামা করতেন, এই লিফটটা রাতের বেলা একা একাই চলাচল করত। এমনও হতো যে সেখানে পাওয়ার সাপ্লাই নাই, কিন্তু লিফটটা ওঠানামা করছে। এটা একটা ভুতুড়ে লিফট হিসাবে সকলের কাছে পরিচিত ছিল। ওই সময় শ্রমিকরা যে নিচে নামবে, নিচে নামার জন্য লিফটটা তারা খুঁজছে, তারা দেখে লিফটটা নিচে। আবার নিচ দিকে যে শ্রমিকরা, তারা যে উপরে উঠে কি হয়েছে এটা দেখবে, তারা দেখে লিফটটা উপরে। এইভাবে এই একটা লিফট শ্রমিকরা 2 জায়গায় দেখছিল, উপরে শ্রমিকরা দেখছে নিচে, আর নিচের শ্রমিকরা দেখছে উপরে। এখন তারা ছোটাছুটি শুরু করেছে, কি করবেন এখন? তখন এই 30 তলা থেকেই তারা নিচে নামবেন এমন সিদ্ধান্ত নেন। যে যেই ফ্লোরে ছিল, লিফটে তো আর ওঠানামা করা যাচ্ছে না, সবাই নিচে নামবেন। এভাবে তারা নিচে নামেন। হই হুল্লো শুরু হয়ে যায়, পুলিশকে খবর দেওয়া হয়। এই যে হুসাইন রনি ভাই জানিয়েছেন, ওই সময় অনেক শ্রমিকরাই নাকি বাইরে বের হতে ভয় পেয়েছেন, কেননা তাদের ওয়ার্ক পারমিট ছিল না, অবৈধভাবে এসেছেন, কাগজপত্র তখনও বৈধ হয়নি। বাইরে বের হলে, পুলিশের মুখোমুখি হলে তখন আরেকটা বিপদ হতে পারে। ইচ্ছা থাকার পরে ওনারা বাইরে বের হতে পারেন নাই। আর দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, এই 3 জন শ্রমিক যারা পড়ে গিয়েছেন, পড়ে নির্মমভাবে নিহত হয়েছেন, এই 3 জনই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই। তাদের বডি পুলিশ নিয়ে যায়, ফ্রিজিং করে রাখে। 15 থেকে 16 দিন পর তাদের ঠিকানা গুছিয়ে পুলিশ সরকারের পক্ষ থেকে লাশ বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর কি হলো? এরপরে ঘটলো আরো ভয়ঙ্কর কিছু ঘটনা। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এরপর রাতের বেলা অনেকেই নাকি এই 3 জন শ্রমিককে দেখতো, তারা বসে গল্প করছে, কান্নাকাটি করছে, হাঁটাহাঁটি করছে। কেউ কেউ নাকি তাদেরকে কাজও করতে দেখতো। এই সমস্যা যখন শুরু হয়ে গেল, ভয়ে লোকজন আরো এই প্রজেক্টের কাছ থেকে সরে অন্য প্রজেক্টে গিয়ে যোগ দিল। এরকম চলতে থাকলে তো আসলে একটা প্রজেক্ট চলতে পারে না, প্রজেক্টের কাজ বন্ধ হওয়ার উপক্রম। এমনই এক রাতের বেলা সবাই এক বিভৎস দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কাজ করছে একটা ফ্লোরে লোকজন, হঠাৎ করে দেখে লিফটটা একা একাই উপরে উঠছে। নিশ্চয়ই কেউ লিফটে উঠবে। হ্যাঁ, উঠছে। কে উঠছে? সেই চাইনিজ ম্যানেজার। কিন্তু চাইনিজ ম্যানেজার, এ কি অবস্থা? সবাই দেখলো ওই লিফটে মূলত চাইনিজ ম্যানেজার ঝুলে রয়েছে, বিভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে। তার লাশটা ওই লিফটে ঝুলিয়ে রাখা হয়েছে।
এটা দেখার সাথে সাথে সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে, পুলিশকে খবর দেয়, পুলিশ আসে, চাইনিজ ম্যানেজারের লাশ উদ্ধার করা হয়, তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তার স্ত্রীর সাথে যখন যোগাযোগ করা হয়, তার স্ত্রী জানায় যে ওই রাতে অন্য আরেকজন ইঞ্জিনিয়ারের ডিউটি ছিল, হঠাৎ করেই নাকি কে যেন এসে তাকে ডাক দেয়। ওই সময় নাকি উনি ওনার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলেন। ওনার স্ত্রী জানায় যে হঠাৎ করেই কেউ বলেছে যে প্রজেক্টে আগুন লেগেছে। যেহেতু উনি মেইন ম্যানেজার, পুরো প্রজেক্টের ম্যানেজার, উনি, ওনার আন্ডারে আরও ম্যানেজার রয়েছে, এখন আগুন লেগেছে, ওনাকে তো সেখানে যেতে হবে। উনি তখন ওনার স্ত্রীকে বলেছিলাম যে একজন লোক আসছে, বলতেছে যে প্রজেক্টে আগুন লেগেছে, তুমি ফোনটা রাখো, আমি একটু দেখে আসি, এটা নাকি বলেছে। এবং ওই লোক যে ডাকাডাকি করেছে, ফোনের অপর প্রান্তে চায়না থেকে তার ওয়াইফ কিন্তু সেটা শুনতেও পেয়েছে। এই জন্য উনি চিন্তা করছেন যে আগুন লাগছে, যাক, তার স্বামী যাবেই তো, এটা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু উনি কিভাবে মারা গেলেন, ওনাকে কে হত্যা করলো, ওনাকে হত্যা করে এই লিফটে কে ঝুলিয়ে দিল, এই বিষয়টা তখন এক রহস্য হিসাবে রয়ে যায়। যখন এই ঘটনাটা ঘটে তখন এই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়, সব শ্রমিকরা এখান থেকে চলে যায়, এমনকি যে হোসাইন রনি ভাই উনিও চলে গিয়েছিলেন। স্থানীয় এক হুজুরের মাধ্যমে এই তথ্যটা জানতে পারেন সকলে। এরপর আস্তে আস্তে এক মুখ দুই মুখ হতে হতে অনেকেই এই মূল বিষয়টা জানতে পারেন। হুজুর জানিয়েছিলেন কিভাবে ওনাকে স্বপ্ন দেখানো হয়েছিল, কি বলেছিল। মূলত এই চাইনিজ ম্যানেজার 3 জন শ্রমিককে বলি হিসাবে দিতে রাজি হয়েছিলেন। উনি নাকি জানতেন যে কোন অংশে এই 3 জন শ্রমিক দাঁড়াবে। মূলত ওই ইউনিটেই এই 3 জনকে কাজ দেয়া হয়, 3 জন ছাড়াও আরও কয়েকজনকে কাজ দেয়া হয়। কিভাবে ওরা মারা যাবে, কিভাবে ওদেরকে দুর্ঘটনায় ফেলে হত্যা করা হবে, এই দায়িত্বটা নাকি ওই জিনদের ছিল। ওরা এভাবেই ওই অ্যালুমিনিয়ামের পাতটাকে এমনভাবে আটকে রেখেছিল, এবং যখনই খুলে যায় তখনই যে হ্যাঁচকা টানটা অনুভূত হয়, তখন এই 3 জনকে এক সাইড থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এভাবেই এই 3 জন নিহত হয়। নিহত বলাটা ভুল হবে, হত্যাকাণ্ডের শিকার হয়। এরা মারা যাওয়ার পর কিছু ভালো জিন, তারা ক্ষুব্ধ হয়ে মূলত এই চাইনিজ ম্যানেজারকে হত্যা করেছিল। এটাই সেই হুজুর বলেছিলেন। প্রায় 3 মাস এই প্রজেক্টের কাজ বন্ধ ছিল। এরপর পুনরায় ওই প্রজেক্টের কাজ শুরু হয় এবং কাজ শেষও হয়। এই ঘটনার পর এই হোসাইন রনি ভাই উনি চিন্তা করেন যে উনি আর কনস্ট্রাকশন রিলেটেড কাজ করবেন না। এরপর থেকে উনি পেইন্টিংয়ের কাজে নিজেকে মনোনিবেশ করানোর চেষ্টা করেন। এখন পর্যন্ত উনি পেইন্টিংয়ের কাজই করছেন মালয়েশিয়াতে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন 30 তলা থেকে কিভাবে তারা নিচে পড়ে গেলেন। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই তো কঠিন এই কাজটি ওনারা করছিলেন। ওনারা কি জানতেন মৃত্যুর আগে যে ওনারা কি ভয়ঙ্কর এক চক্রান্তের শিকার হচ্ছেন? আমার ধারণা যে ওনাদের পরিবারও এই বিষয়টা ওইভাবে জানতেন না। ওনাদের নাম কি, ওনাদের বাড়িটা এক্সাক্ট কোথায়, এটা হোসাইন রনি ভাই আমাদেরকে জানাতে পারেননি। তো তিনি হচ্ছেন রাজ, তিনি থাকেন সৌদি আরবে, এবং বরাবরের মতো তিনি ঘটনায় যেভাবে বলছেন সেভাবে বলার চেষ্টা করছি। বাদশাহ ওলিদকে প্রশ্ন করলাম, এটা কি ডায়মন্ড নাকি গোল্ড? আমার দিকে তিনি, বাদশাহ ওলিদ আমার দিকে তাকিয়ে বললেন, এটা একটা চাবি প্রথম গেট পার হওয়ার। চলো। আমি, ফুয়াদ, বাদশাহ ওলিদ হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের ভেতর দিয়ে একটা পাহাড়, উঁচু পাহাড়ের জায়গায় উঠি। ওঠার পর ফুয়াদ আমাকে বলতে শুরু করলো, তুমি এখন চোখ বন্ধ করো। আমি বললাম, কেন? কারণ আমাকে ফুয়াজ বলল, এই চাবি দিয়ে এখন যে গেটটা খোলা হবে, খোলার সময় যে আলোটা হবে সেই আলো তুমি সহ্য করতে পারবে না। তখন আমি বললাম, এখানে গেট কোথায়? আসলে আমার চোখের সামনে কোনো কিছুই ছিল না। আমি দেখছিলাম সম্পূর্ণ ফাঁকা একটা জায়গা আর গাছপালা। এখানে গেট কোথায়? আমি কিছুই বুঝতে পারছিলাম না। ফুয়াজ আমাকে বলল, চশমা পরে নাও, তাহলে বুঝতে পারবে। আমি চশমাটা পরে নিলাম। দেখলাম বিশাল একটা বড় গেট, এত বড় যে চারপাশে কোনো দেয়াল বলতে কিছু নেই, সম্পূর্ণ একটা গেট। এটা দেখে আমি হচ্চকিত হয়ে গেলাম। ফুয়াজের দিকে তাকালাম, তার পেছনে দেখলাম
বাদশাহ ওলিদের বহর সবাই চলে আসছে, কিন্তু আমি সুলতানকে দেখছিলাম না। আমি ফুয়াজকে জিজ্ঞেস করলাম, সুলতান চাচ্চু কোথায়? তখন ফুয়াজ বলল, উনি আমাদের চারিপাশে আছে, ওটা নিয়ে চিন্তা করো না। এখন তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার কিছুক্ষণ পরে সুলতান আমাকে ডাক দিল, আর আমি সুলতানের ডাকে চোখটা খুলি। চোখ খুলে দেখি বাদশাহ ওলিদ আর ফুয়াজ নেই। তখন আমি ওদের কথা জিজ্ঞাসা করিনি, সুলতানকে জিজ্ঞেস করলাম। তখন আমাকে সুলতান বলল, চলো আমার সাথে। আমরা একসাথে চলতে চলতে নীল এক সাগরের ধারে এসে দাঁড়ালাম, আর আমাদের পেছন থেকে বাদশাহ ওলিদ আর ফুয়াজ এসে দাঁড়ালো, সেই সাথে বাদশাহ ওলিদের বহর। এইভাবে কখনো সাগর, কখনো নদী, কখনো জঙ্গল, কখনো খালি মাঠ, এভাবে 4টা গেট পার হয়ে 5ম গেট খোলার পর খুব সুন্দর একটা জায়গায় চলে আসি। দেখলাম চারিপাশে ফুলে সাজানো, আর তার সাথে 2টো বাড়ি। না, এটা বাড়ি বললে ভুল হবে, 2টা প্রাসাদ। তখন সুলতান আমার পেছনে থেকে বলল, তুমি সামনের দিকে আগাও, আমরা আসছি। আমি বলি, বাদশাহ ওলিদের দিকে তাকিয়ে, ছোট বাবা, আমি আর হাঁটতে পারবো না, আমার অনেক পা ব্যথা করছে। তখন বাদশাহ ওলিদ ইশারা করলো তার একটা সিংহর দিকে। সেই সিংহটা আমার সামনে এসে দাঁড়ালো, আর বাদশাহ ওলিদ আমাকে বলল, তুমি এটার উপর উঠে বসো। তখন আমি বলি, না, এটার উপর বসবো না। আসলে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, এত সুন্দর ফুলের ঘ্রাণ আমাকে এমনভাবে ক্রাশ করেছে যে আমার পুরো শরীর ক্লান্ত হয়ে গেছে। সুলতান এটা বুঝতে পেরে সুলতান বলেছে আমাকে, ঠিক আছে, তুমি এখানে থাকো, আমরা আসছি। এটা বলে ওরা চলে যায়। আর আমি দেখলাম ওই ফুলগুলোর মাঝে বেশ খানিকটা দূরে একটা গাছ, আর আমি চলতে চলতে সেই গাছের নিচে যেয়ে বসলাম। কখন জানি আমার চোখ লেগে গেল, টায়ার্ডনেসের কারণেই হয়তো লেগে গেছে, ঘুম চলে আসলো। আমি বুঝতেই পারি নাই। আমার ঘুম ভাঙে হইচই বা ঝগড়ার আওয়াজ শুনে। আমি বসা থেকে উঠে দাঁড়াই। 2জন ব্যক্তি ঝগড়া লেগেছিল, তাদের মধ্যে একজন এসে আমাকে ধাক্কা দেয়, আর আমি পড়ে যাই সাথে সাথে। আর দ্বিতীয় ব্যক্তিটা দেখছিলাম, সে তেজ গতিতে এসে আমাকে 4-5টা লাথি দিয়ে দিয়েছিল, আর অজানা ভাষায় গড়গড় করে কিছু একটা বলছিল। ঠিক তখন বাদশাহ ওলিদ চলে আসে। সেখানে তাদের 2জনের মধ্যে একজনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর দ্বিতীয়জন বাদশাহ ওলিদকে তুলে ধরে কয়েকটা আছাড় দিয়ে দূরে সরিয়ে দেয়। আর আমার দিকে তাকিয়ে ঘুরে ফুয়াজ চলে আসে। ফুয়াজ এসে তাকে একটা ধাক্কা দেয়। তখন সেখানে থাকা 2জনে একসাথে দাঁড়ায়। তারা ফুয়াজকে দেখে নর্মাল হয়ে যায়। বাদশাহ ওলিদ আমার কাছে এসে দাঁড়ায়। ফুয়াজ অজানা ভাষায় তাদেরকে কিছু একটা কথা বলেছিল। কিছুক্ষণ ওই 2জন চুপ থেকে আমাকে বাংলায় বলছিল, আর আমরা দুঃখিত, আমরা না জেনে তোমাকে আঘাত করে ফেলেছি। ফুয়াজ আমাকে তাদের পরিচয় দেয়। একজনের নাম তুষার, আর একজনের নাম পান্না। এরাই 5ম রাজ্যের সব থেকে শক্তিশালী জিন। তখন আমাকে ওরা নিয়ে আসে পান্নার প্রাসাদে। সেখানে আমাদেরকে অনেক আপ্যায়ন করা হয় ফল দিয়ে। সেখানে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি সেখানে পান্নার প্রাসাদে একটা মানুষ দেখেছিলাম। সেই মানুষটা আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু কোনো কথা বলেনি, আমিও কথা বলিনি। কিছুক্ষণ পর সে প্রাসাদ থেকে বের হয়ে তুষার নামে জিনটা দেখেছিলাম দাঁড়িয়ে, আর সে ফুয়াজকে বলতে লাগলো আমাদের সাথে যে সে যেতে চায়। তখন পান্না নামে ওই জিনটা বললো যে আমি যেতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। তখন ফুয়াজ বললো, না, লাগবে না। ঠিক তখন সুলতান তুষারের পেছনে এসে দাঁড়ালো। পান্না সুলতানকে দেখে এক হাঁটু গেটে বসে বুক হাত দিয়ে বলতে লাগলো, আপনি এত বছর পর মানব রাজ্য থেকে ফিরে এসছেন। তখন তুষারও তাকে দেখে বসে গিয়েছিল, কারণ সে তো সুলতান। সুলতান তাদের কথার উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে আর বলতে লাগলো, ওর গায়ে হাত তুলেছে কে? তখন পান্না আর তুষার কোনো একটা অজানা ভাষায় সুলতানকে কিছু একটা বলে ক্ষমা চাইতে লাগলো। সুলতান আমার দিকে তাকায়। তখন আমি বলি, হ্যাঁ, কি হয়েছে চাচ্চু? সুলতান আমাকে বলে, ওরা বলছে যে ওরা না জেনে করেছে, তোমার গায়ে হাত তুলে ফেলেছে, এবং ওরা আমার কাছে ক্ষমা যাচ্ছে। ফুয়াজ তখন কিছু একটা বলেছিল সুলতানকে। তখন সুলতান তাদের ভাষায় কিছু একটা বলে তাদেরকে বলে, তাদের ভাষায় কিছু একটা বলে, তারপর আমাকে নিয়ে চলতে শুরু করলো। চলতে চলতে ফুলবাগানের শেষ প্রান্তে এসে দাঁড়ায়, আর আমাকে বলে চোখ বন্ধ করতে। আমিও যথারীতি চোখ বন্ধ করে ফেলি। ফুয়াজের ডাকে আমি চোখ খুলি, আর চোখ খুলে আমি ভয়ে ফুয়াজকে জড়িয়ে ধরি। ফুয়াজ আমাকে বলে, ভয় পেও না, আমরা আছি,
আর আমি দেখছিলাম জ্বলন্ত একটা সাগর, রক্তের মতো লাল। সাগরের পানিটা নিচে মনে হয় অগ্নি ছিল, সাগরের পানিটা বুট বুট করে ফুটছিল, কিন্তু আমি সেই সাগরের রক্তের উপর দাঁড়ানো। আমি এটা দেখছি, কিন্তু ফুয়াজকে জড়িয়ে ধরে দেখছিলাম। তখন ফুয়াজ আমাকে বলে, এই পানি তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি ফুয়াজকে বলি, এখানে তুমি কোথায় দেখছো? এখানে পানি তুমি কোথায় দেখছো? এটা তো সব রক্ত। ফুয়াজ আমাকে বলে, এসব কিছু না, তুমি চলো আমাদের সাথে। আমি বলছিলাম না। তখন ফুয়াজ আমাকে বলল, তসবিটা পকেট থেকে বের করে হাতে পেঁচিয়ে নাও, আর আমরা আছি তোমার সাথে, ভয় পেও না। তখন আমি ফুয়াজকে ধরে রাখি। ফুয়াজ আমাকে বলে, তুমি আমাকে ছেড়ে দিয়ে দেখো তুমি এই পানিতে পড়ো কিনা। আমি ওকে ছেড়ে দিয়ে দেখছিলাম, সত্যি তো আমি রক্তের মধ্যে পড়ছি না। তখন ফুয়াজ আমাকে বলে, এই সাগরটার উপর দিয়ে তুমি চলতে থাকো, দেখবে শেষ প্রান্তে একটা প্রাসাদ আছে, সেই প্রাসাদের পেছনে গিয়ে দাঁড়াও, আর তুমি সামনে আগাও, আমরা আছি তোমার পেছনে। এটা বলার পর ফুয়াজ একটা ছায়া হয়ে খুব দ্রুত আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল। আমি এখানে একা, আমার চারিপাশে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমার পায়ের নিচে চলন্ত বলা যায়, ফুটন্ত বলা যায় রক্তের সাগর। মনের ভেতর ভয়, এবং সেই ভয় রেখে ফুয়াজের কথা মতো আমি এগোতে থাকি। এগোতে এগোতে ওই প্রাসাদের কাছাকাছি চলে আসি। আসার পর দেখতে পাই সেই কুকুরটা আমার বাড়িতে এসেছিল। লাল শাড়ি পরা, কপালে সিঁদুর। সে আমাকে দেখে অদ্ভুতভাবে আওয়াজ করতে থাকে। এই জন্য বললাম, যেটার আওয়াজ ছিল না, আওয়াজ না মানে এটা বোঝাও যাচ্ছে না এটা কি কুকুর ছিল না শেয়াল ছিল, কোনো জীবজন্তুর এই আজব টাইপের একটা আওয়াজ। এটা শুনে আমি দৌড় দেই। কিছুটা দূরে যাওয়ার পর একটা ছায়া মূর্তি আমাকে সজোরে আমার পা ধরে উল্টো করে প্রাসাদের দিকে ছুঁড়ে মারে। আমি সেই প্রাসাদের সামনে গিয়ে পড়ি। প্রাসাদটা ছিল কেমন জানি অন্ধকার। সেই প্রাসাদের গেট দিয়ে ওই যুবক বয়সের কালী হাসতে হাসতে বের হয়ে আসে, আর আমার দিকে তাকিয়ে বলে, কি রে তুই মানুষের দুনিয়া ছাইরা জিনের দুনিয়ায় আইসস কেন? মরার অনেক শখ লাগছে। এটা বলে সে অজানা ভাষায় কোনো একটা চিৎকার করে। ওই চিৎকার আমার উপর থেকে, আমার নিচ থেকে দুইটা ছায়ামূর্তি আসে। ছায়াটা না ছিল মানুষের, না ছিল জীবজন্তুর। এই কেমন ছায়া, এটা চিৎকার শোনার পর চলে আসে। মূর্তি যেটা বলে বর্ণনা করা যাবে না, আর না তো লিখে। তাদের একজনের হাতে ছিল একটা ছুরি অথবা বড় রামদা বলা যেতে পারে, আরেকজনের হাতে ছিল একটা বন্দুক আর দড়ি। ওই ছায়ামূর্তিগুলো আমার সামনে এগুলো রেখে দেয়। তখন কালী আমাকে বলে, চয়েস ইজ ইয়র্স, তুই কোনটার মাধ্যমে মরতে চাস? তখন ফুয়াজ আমার পেছন থেকে এসে কালীর গলা ধরে নেয় আর বলতে লাগলো, বলেছিলাম না যারা আমাকে চেনে তারা আমার থেকে অনেক দূরে থাকে, কিন্তু তুই আমাকে চিনিসনি, তাই আজ তোকে মরতে হবে। এটা বলে ফুয়াজ তার গলাতে একটা চাপ দেয়, আর আমি দেখি কালীর শরীর থেকে বালুর মতো কিছু একটা ঝরে পড়ছে, সেগুলো বাতাসে উঠছে। ঠিক তখনই সুলতান এসে হাজির। বাদশাহ ওলীদ ও তার বহর। সুলতান ফুয়াজকে বলতে লাগলো, তুই এটা কেন করলি? ঠিক তখন দেখি ওই প্রাসাদের পেছন থেকে অনেক বড় একটা আলো বের হলো। একটা আলো বের হচ্ছে সেই প্রাসাদ থেকে। সুলতান ফুয়াদ, বাদশাহ ওলীদ, তার বহর আমাকে নিয়ে এগোতে থাকে। আর সেখানে যেতেই দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছে পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। চারিপাশে অগ্নি, ঝড় তুফান, নিচের থেকে রক্তের মতো বুদবুদ আকারে বের হচ্ছে, আকাশ থেকে রক্ত দিয়ে সাজানো পুরো লাল। তখন দেখলাম সুলতান এক পা এগিয়ে হুঙ্কার দিয়েছে। এই হুঙ্কার সবকিছু নিস্তব্ধ। ওই রক্তের মতো সাগরটা বুদবুদ করা আওয়াজটা বন্ধ হয়ে গেল। সেই ঝড় তুফান নিমিষে নর্মাল হয়ে গেল। দেখছি নেই আকাশটা সেই লাল আকাশটা পরিষ্কার হয়ে গেছে। সুলতান আমাকে নিয়ে একটা প্রাসাদে ঢোকে। সেখানে গিয়ে দেখি একটা রাজসভা। সবার মাঝখানে সুলতান গিয়ে দাঁড়ায়, আর সেখানে রাজার মতো যে ছিল সে উঠে দাঁড়ায়। রাজ আর সুলতানকে বলে, আপনি বেঁচে আছেন? তখন সুলতান কিছু না বলে ওইখানে রাজসভাতে গিয়ে বসে। তার মাথায় মুকুটটা পরিয়ে দেওয়া হয়। আমি তখন ওইখানে থাকা এন্টিটিদের দেখে অজ্ঞান হয়ে যাই। এত বিভৎস, এত জঘন্য, এত কুৎসিত, যেগুলো দেখে আমি জ্ঞান হারিয়েছিলাম। ফুয়াজ আমাকে বলে, নর্মাল করার চেষ্টা করে, বলে যে ঠিক আছো কিনা? আমি বললাম হ্যাঁ। তখন সুলতান আমাকে তার পাশে একটা চেয়ারের মতো আছে সেটাতে বসতে দিল। আমিও তার কথা মতো তার পাশের চেয়ারে বসি, আর দেখছিলাম আমার বাবাকে যারা মেরেছিল তাদের সবাইকে সামনে নিয়ে আসা হলো।
তাদেরকেও নিয়ে আসা হলো, যারা বাদশাহ ওলীদের ছেলেকে মেরেছে, বাদশাহ ওলীদের কাছের সেই লোকজনকে মেরেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সুলতান একটা আদেশ দেয়, হাত তুলে। তখন আমি দেখছিলাম তাদের হাতে চেন পরানো হচ্ছে, কোনো একটা অদৃশ্য জিনিস চেনটা পরাচ্ছে। তাদেরকে টানতে টানতে বাইরে বের করে নিয়ে আসে। বাইরে থেকে অনেক চিৎকার শুনছিলাম, আর কিছুক্ষণ পর সেই চিৎকারগুলো উধাও হয়ে গেল। সুলতান উঠে দাঁড়ায়, তার মাথার মুকুটটা খুলে প্রথমে যেখানে বসেছিল তার মাথায় পরিয়ে দেয়, আর বলে, আমি মুসলমান, আমি বিধর্মী নই। তখন সেই লোকটা কিছু একটা বলতে যাবে, তার মুখ বন্ধ করে আমার দিকে ইশারা করে বলছিল, আমাকে এরই রক্তের কেউ একজন মুসলিম করেছে, কিন্তু আমি মুসলমান হওয়ার আগে আমি ওই রক্তের কেউ একজনকে নৃশংসভাবে মেরে ফেলি, আর ভেবেছিলাম আমি ওর বংশকে নির্বংশ করে দেব। ঠিক তখন ওর দাদা আর বাবা পৃথিবীতে জন্ম নেয়। এত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে আমি আর মারতে পারিনি, তাই তখন থেকেই আমি ওদেরকে পাহারা দিতে শুরু করি। তারপর একদিন আমার রাজ্যে এসে আমার বউ আর আমার বাচ্চা নিয়ে ফুয়াজের দিকে ইশারা করে চলে যায়। মানবের দুনিয়াতে যখন ওর দাদার বাবা মসজিদের ইমাম হয়েছিল, তখন আমি মানুষের রূপে এসে তাদের কাছে মুসলমান হই। আমার পুরো পরিবার পরে এক সময় তার কাছে ক্ষমা চাই। বলেছিলাম, আমি তোমার বাবাকে মেরেছি, তোমার পূর্ব বংশের কাউকে মেরেছে, এই জন্য তুমি এতিম হয়েছিলে, আর আমাকে তুমি সত্যের সন্ধান দিয়েছ। এখন তুমি যেটা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারো। সেই ছেলেটা আমাকে বলেছিল, তুমি আমার বাবাকে মেরেছ, আজকে থেকে তুমি আমার বাবা হয়ে থাকতে হবে, আমার পাশে থাকবে, আমার পুরো বংশের পাশে এসে থাকবে। সেই থেকে আমি মানবের দুনিয়াতে তখন সুলতান ওই মুকুট পরার লোকটাকে নিয়ে বাইরে এসে দাঁড়ায় আর হুঙ্কার দিয়ে কিছু নাম বলে। এটা আমি বুঝতে পারছিলাম যে সুলতান তাকে রাজা বলে ঘোষণা করে দিয়েছে। আর সুলতানের আগের নাম আমি প্রকাশ করতে পারছি না, কারণ সুলতানের নাম আমারই বংশের কেউ আমাকে দিয়েছিল, সুলতান, তাই আমি সেই নামে উচ্চারণ করতে চাই না। তারপর আমি সুলতান, ফুয়াজ, বাদশাহ ওলীদ এবং তার বহর একসাথে রওনা দিয়ে শুরু করি প্রাসাদ থেকে বের হওয়ার পথ। পরে সুলতানের অদ্ভুত দুটো সিংহের গাড়ি দেখতে পাই। সুলতান আমাকে বলে, তুমি এই গাড়িতে উঠে বসো। আমি তার কথা মতো উঠে বসি, আর আমার দরজার পাশে এসে বলল, তুমি ঘুমিয়ে পড়ো। আমিও চোখ বন্ধ করে রাখি। কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে, আর আমার চোখ খুলে হানির ডাকে। আমি চোখ খুলে দেখি আমি আমার ঘরে। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এলাইনা আহসান অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে, এবং তিনি তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, যেটি তিনি বাংলাদেশে থাকাকালীন সময় তার সাথে ঘটেছিল। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি এলাইনার ঘটনায়। 2015 সালের কথা। এলাইনা তখন ঢাকার উত্তরায় বসবাস করেন। তিনি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তো তাদের বাসা বেশ ছিমছাম ছিল, গোছালো উত্তরাতে, কিন্তু সেই বাড়িটা তার বাবা ভাঙার প্ল্যান করেন। তারা বাড়িটা তৈরি করবেন নতুন করে। তো এই সময়টাতে তার বাবা তাদের নিয়ে মুভ করে গেলেন গাজীপুরে। তাদের একটা বাড়ি ছিল, বাংলো বাড়ি, এটা তার বাবা অনেক আগে করেছিলেন সেখানে। এই বাড়িতে আগে তারা বেড়াতে আসতো মাঝে মাঝে, তারা সবাই মানে টাইম কাটাতে আসতো, ছুটি কাটাতে আসতো। তারা, তার খালামণিরা অনেকে এসে এখানে সময় কাটিয়ে যেত। একেবারেই বেশ বড় করে করা বাড়িটা, এবং আসলে এটা বাগান বাড়ি, কারণ গাছগাছালি আছে চারিপাশে, বেশ অনেক দূর পর্যন্ত এই বাগান তাদের। তার বাবা এখানে আমের বাগান করেছেন, পেয়ারার বাগান করেছেন, আর তারপরে বেশ খানিকটা ফাঁকা জায়গা তাদের, ওইখানে কোনো চাষাবাদ হয় না, একেবারে বিস্তৃত জায়গা, ঘাস বড় বড় হয়ে গেছে, এবং তার পাশে বাউন্ডারি ওয়াল। তো এই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হলো মানুষের ফসলি জমি ইত্যাদি ইত্যাদি, নদীও আছে দূরে। তো মোটামুটি বাড়িটা কিন্তু একদম নিঝুম। দিনের বেলা অনেক পাখি থাকে, পাখি ডাকতে থাকে চারিপাশে, এবং সন্ধ্যার পর বেশ মানে ভুতুড়ে বাড়ির মতো লাগে। তো এই বাড়িতে আসাটা এলাইনার খুব একটা পছন্দ হয় নাই, কারণ সে একা চলাফেরা করতো। যখন সে থাকতো উত্তরাতে, সে বাসে করে চলে যেত তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এইখান থেকে যাওয়াটা বেশ কঠিন, কারণ এই তাদের বাড়িটা হচ্ছে এমন যে রাস্তার পাশে যে রাস্তাটা দিয়ে গেছে, সেই রাস্তার পাশ থেকে তাদের বাড়ির মূল গেট, সেখান থেকে অনেক দূর হাঁটতে হয়, বা গাড়ি নিয়ে আসলেও বেশ অনেকখানি চলে তারপর আসতে হয় তাদের গাড়ি বারান্দায়। তো গাড়ি যদি না থাকে সে মোটামুটি আটকা, কারণ ওখানে যে দাঁড়ায় থেকে বাস পাবে এমনও কোনো কথা নাই। যদিও এলাইনা মোটামুটি নিজে চলে স্বাচ্ছন্দ্য ফিল করে, সে বাসে উঠতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক,
এই বাড়িতে আসার পর এটা একটা বড় সমস্যা হয়ে গেল। সে বাসায় একটু মানে গাইগুই করলো যে এইখানে যে আমরা থাকতেছি, এখানে কেন থাকতেছি, আমরা তো অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারতাম আমার ইউনিভার্সিটির কাছে, অথবা আমাকে কোনো হোস্টেলে দিয়ে দাও। তো তার বাসায় এগুলো কিছুই শুনবে না। তার বাবা বলতেছিল যে তার বিয়ের কথাবার্তা হচ্ছে, এখন তো সম্ভবই না। তো এটাতে তার মন আরও খারাপ হয়ে গেল। এখন কিছু করার নাই। তার বাবা খুব স্ট্রিক্ট মানুষ। তো এই বাসায় থাকতে হচ্ছে তাকে। বাসাটা তার একটু অন্যরকম লাগলেও বেশ ভালোও লাগতো, কারণ হচ্ছে এই বাসার ছাদে উঠলে, এই বাসার ছাদটা হচ্ছে 2 তলার উপরের ছাদ, এবং প্রত্যেকটা ফ্লোর একটু উঁচু, পুরোনো আমলের বাড়ির মতো উঁচু করে করা হয়েছে, যেহেতু বাংলো বাড়ি। তো ছাদে উঠলে তাদের যে পাশের যে রেলিংটা খুব সুন্দর করে কাজ করে করা হয়েছে, খুব সুন্দর করে ভালো মুন্সিয়ানা দেখাইছে। যারা কাজ করছে তারা খুব ভালো মতো করছে কাজটা, রাজমিস্ত্রিরা। তো সেই সুন্দর রেলিংয়ে দাঁড়াইলে খুব লাগতো, তার কাছে বেশ লাগতো, বেশ সুন্দর করে রং করা। ওখান থেকে দাঁড়ালে দেখা যেত তাদের যে এই গাছগাছালি বাগান, সেগুলোর উপরই ভাগটা দেখা যেত। গাছের একটা অংশ মনে হচ্ছে পুরো একটা গাছের একটা সারি ভাবে দেখা যেত, এবং সেখান থেকে দূরে তাদের সেই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হালকা যে সবুজ ক্ষেতের অংশ এবং দূরে নদী, এগুলো দেখা যেত। তো এগুলো তার কাছে খুব ভালো লাগতো। আর বাসার মধ্যে মা থাকতো, আর তার খালাতো বোনরা আসতো বেড়াতে। তো মোটামুটি এইভাবে সময় কাটতেছিল অ্যালিনার। তো যাই হোক, এই সময়ের মাঝেই তার বিয়ের কথা আরও বেশি জোরালোভাবে পাকাপাকি হওয়া শুরু করে। তো এটাতে একটু তার কাছে মন খারাপ হয়, কারণ সে এত দ্রুত বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বাসার চাপাচাপি ইত্যাদিতে সে এখন বলে আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে যায়। তো বাসায় বেশ আয়োজন চলছে তাদের বাসায়। আর তখন এরকমই ঝড়ো একটা মৌসুম। এরকম সময় একদিন তার বিয়ের কথা ঠিক হয়ে গেল যে অমুক দিন বিয়ে হবে। তো বাসায় বেশ তোড়জোড়, তার খালারা আসছে, সবাই আসছে, খুব আয়োজন হচ্ছে বাসায়। তো অ্যালিনার কাছে কেমন জানি একটা মিশ্র অনুভূতি হচ্ছে। মানে এই বাসায় উঠলাম, এই বাসায় এসে এই বাসাটাকে আমার ভালো লাগা শুরু করলো, এখন চলে যেতে হবে এখান থেকে, নিজের কাছে জানি কেমন লাগছে। তো এইভাবে করে তার সময় কেটে যাচ্ছে। তো এর মধ্যে বিয়ের পুরোপুরি ডেট ফিক্সড হয়ে গেল যে কবে হলুদ, কবে বিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো অ্যালাইনাদের বাসায় বিশাল একটা উৎসবমুখর পরিবেশ। নিকট আত্মীয়রা চলে আসছে, খালা, মামা, চাচি, ফুপু এরা আসছে, সবাই বেশ আনন্দ করছে। অ্যালাইনার মনেও একটা মিশ্র অনুভূতি। সে আসলে মনে হচ্ছে যে স্বপ্নে দেখছে সবকিছু, তার কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্নে দেখা জগৎ। তো এরকম দেখতে দেখতেই তার হলুদের দিন চলে আসলো। তো হলুদ নিয়ে তাদের ওখানে কথা হয়েছে এরকম যে ছেলে আর মেয়ে তারা একই দিনে হলুদ করবে। কেউ কাউকে হলুদ দিতে আসবে যাবে না, তবে ছেলের বাসা থেকে একটা ডালা পাঠাবে, ওই মাছ আর কি পাঠায়, এবং মেয়ের বাসার থেকেও যাবে একটা ডালা নিয়ে। তো এরকমই তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে। তো অ্যালাইনাকে হলুদ দেওয়া হবে, বাসার সবাই হলুদ দেবে। তো এই জিনিসটা অ্যালাইনা সবসময় দেখছে বিভিন্ন অনুষ্ঠানে, বাট তার নিজের হবে তার কাছে জানি কেমন লাগতেছে। তো সকাল থেকে বেশ ব্যস্ততা, সারাক্ষণ বাসার মধ্যে দেখলো যে আত্মীয় স্বজনরা গল্প করতেছে, যারা বাইরের থেকে আসছে, মানে আত্মীয় স্বজন, তারা মিষ্টি খাচ্ছে, বিভিন্ন রকম রান্না হচ্ছে, গল্প গুজব হচ্ছে। বিকেলের দিকে অ্যালাইনাকে বলা হলো যে তাকে গোসল করতে নিয়ে যাবে তার ওই খালা, তারপর বান্ধবী এরা তাকে, তারপর এনে তাকে ডিফারেন্ট শাড়ি পরায়, তারপর নাকি গায়ে হলুদ দিবে, এরকম আর কি তাদের যেসব কালচার হলুদের দিন মানুষ প্র্যাকটিস করে সেগুলো আর কি। তো সেরকমভাবে হলো, তাকে নিয়ে সাজানো হলো, ফুলের গয়না টয়না দিয়ে হলুদ শাড়ি পরানো হলো, এবং দেখা গেলো কাঁচা হলুদ বাটা হয়েছে, সেগুলো রাখা হয়েছে, বিভিন্ন জিনিস তাকে সাজাচ্ছে। এবং তাদের একটা রুম ছিল, লিভিং রুম, যেটা বেশ বড় এবং চারিপাশে জানালা খোলা, চারিপাশে মানে এক একটা থাই অ্যালুমিনিয়ামের শাটার দিয়ে বন্ধ করে এক এক পাশে। তো ওইটাতে বসা হলো, বেশ গুমোট দিন ছিল দেখে ওই শাটারগুলো দুই পাশ থেকে খুলে দিছে। তো অ্যালাইনাকে বসানো হয়েছে একটা স্টেজ করে এই পাশে। তো স্টেজের মধ্যে বসে অ্যালাইনা দেখতেছে সেই খোলা জানালা দিয়ে, দূরে দেখা যাচ্ছে গাছের সারি, গাছগুলো নড়তেছে এবং মেঘে মেঘে ছেয়ে যাচ্ছে চারিদিক, মানে তখন বেলা প্রায় পড়ে যাচ্ছে। অ্যালাইনা দেখে তার মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। সে চিন্তা করলো যে এই বাসা থেকে বিদায় নিয়ে নিব, বাবার বাসা থেকে। মনটা কেমন যেন খারাপ হচ্ছে, সেখানে আনন্দ লাগার বদলে তার মনটা একটু খারাপ হচ্ছে। তো দেখলো যে মেঘ ছেয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, মনে হয় ঝড় বৃষ্টি আসবে এরকম। তো তার বান্ধবীরা সবাই জিনিসপত্র গোছাতে ব্যস্ত, তার যে স্টেজ করছে তাকে যেখানে বসাইছে সেখানে জিনিসপত্র নিয়ে আসছে, এবং সে শুনতেছে যে ছেলের বাসার থেকেও ডালা আসবে, সেখানে আরও জিনিসপত্র থাকবে। তো এগুলো কথা বলতে বলতে এই সময় অন্ধকার হয়ে আসলো।
তার রুমের মধ্যে তার কয়েকটা ছোট কাজিন আর দুইটা বান্ধবী, তারা এটা ওইটা নাড়াচাড়া করতেছিল। তো হঠাৎ করে প্রচণ্ড বাতাস ছুটলো এবং ওই তাদের গাছপালা, তার বাসার একদম পাশে কয়েকটা আম গাছ ছিল, সেখান থেকে ছিটে ছিটে আম ছিল গাছে, আমগুলো ছিটে ছিটে এসে তাদের জানালায় বাড়ি খেলো, কয়েকটা ভিতরে ঢুকে গেল। তো কাজিনরা চিৎকার করে উঠলো, হই হই করে চিৎকার করে উঠলো যে আম নিবে ইত্যাদিতে। বান্ধবীগুলো বলতেছে এই আম পড়ছে, ঘরের মধ্যে ঢুকে গেছে, দাঁড়াও। তারা এরকম হাতাচ্ছে, মানে তারা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো তারা এই হই হুল্লোড় করতে করতে, কয়েকজন কাড়াকাড়ি করতে করতে দেখলো যে ইলেকট্রিসিটি চলে গেল এবং ঘরটা অন্ধকার হয়ে গেল। তো এই বাসায় জেনারেটর আছে, জেনারেটর চালানো হয় নাই তখনও। ঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে এবং দেখলো যে আকাশ, এখান থেকে অ্যালিনা দেখতেছে যে আকাশটা অন্ধকার হয়ে গেছে, পুরা ডার্ক, মানে একেবারে মানে কালচে, অনেকটা ছাই রঙের মেঘ ঢেকে গেছে চারিদিকে। এমনি তো সন্ধ্যা হয়ে আসতেছিল এর মধ্যে, এবং কড়কড় শব্দে বাজ পড়তেছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং ঝুম করে বৃষ্টি নামলো। তো ঘরের মধ্যে কিন্তু বৃষ্টির পশলা ঢুকে গেল, ওই যে খোলা যে জানলাটা ছিল যেটা দিয়ে ওই যে আম ঢুকছিল। তাই এলিনা দেখলো যে কেউই নাই ঘরের মধ্যে, সবাই চলে গেছে। তো সে তাড়াতাড়ি উঠে গেল তার ওখান থেকে, কেন ঘর ভিজে যাচ্ছে, সেটা তো আর সে হতে দিতে পারে না। তো সে যে জানালাটা এরকম টেনে দিচ্ছে, তো জানালাটা যখন নাকি সে টেনে লাগাইতেছে শাটারটা, এই সময় তার কাছে হঠাৎ মনে হলো যে আম গাছটাতে দুলতেছিল তখন কিন্তু আলো আধারি চারিপাশে, হ্যাঁ, মানে মানে আলো হারায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তার কাছে মনে হলো ওই আম গাছের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, দুই হাত দিয়ে দুইটা ডাল ধরা আর দুই পা ওই আরেকটা ডালের মধ্যে, একটা মহিলা, হ্যাঁ, এবং তার মাথাটা একটা ডার্ক শাড়ি দিয়ে ঢাকা, মানে কালো খয়েরি টাইপের শাড়ি, মেঘের কালারের মতো একটা শাড়ি দিয়ে তার মুখটা ঢাকা, এবং লাল রঙের, লাল টকটকে রঙের একটা ব্লাউজ পরা, মানে মুখটা ঢেকে রাখছে, দুই হাত দিয়ে দুইটা ডাল ধরে রাখছে, দুই পা আরেক ডালে, এরকম সে দেখতেছে এবং ডাল নড়তেছে, সেই মহিলাও নড়তেছে এখান থেকে। তো জিনিসটা এত ভীতিকর ছিল, এলিনার প্রচন্ড ভয় লাগছে এই সিনটা দেখে। তো সে জানালাটা বন্ধ করতে যেও, মানে জানালাটা কিন্তু মানে লাগাই ফেলছে, সে সামান্য একটু ফাঁক, এইভাবে সে লাফ দিয়ে পেছনে চলে আসছে ভয়ে, কেননা গাছটা তাদের জানলা থেকে বেশি দূরে না, ওই যে আম উড়ে আসছে, বোঝা গেছে, বুঝতে পারছেন তো যে কতটুকু ডিফারেন্স। তো সে লাফ দিয়ে পিছনে চলে আসছে, পিছনে এসে দেখতে তার পায়ের নিচে ভেজা আর কি, যেখানে পানি পড়ছে অলরেডি, এই বৃষ্টির পানি ঢুকে গেছে যেখানে। তো সে পিছাতে পিছাতে সে চলে আসলো তার স্টেজের ওইখানে, এবং সে ওই পাশে যেতে ভয় পেতেছে, এতটাই ভয় পেয়েছে সে আকস্মিক এই জিনিসটা দেখে যে সে যে ওই রুমে যাবে, ওই রুমে কিন্তু অন্ধকার, তার পাশের রুমটা আরেকটা বড় লিভিং রুম, সেটা আরো বড় লিভিং রুম, লাইক ওখানে 3 সেট সোফা ফেলা আর কি, মানে বেশ বড় 3 সেট সোফা ফেলা, বেশ বড় কার্পেট বিছানো, স্যান্ডেলিয়ার লাগানো। তো ওই জায়গাটা একদম অন্ধকার। তো সে ভয় না ওই রুমেও যায় নাই, সে ভয়ে সেই তার যে স্টেজ সেখানে উঠে বসে, কারণ ওখানে বালিশ টালিয়ে দেওয়া পিছেই, তো ওইটার সাথে সে সেটে গেছে ভয়ে এবং কুকড়ায় গেল, সে কুকড়ায় গেল। তো এই সময় শুনলো ওই রুম থেকে কথা বলতেছে, এই ছেলে পক্ষর গাড়ি আসছে, মাছ নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, দেখ মাছ এলিনার কাছে আন। শুনতেছে মানে হই হুল্লোড় কাজিনদের। তো দেখলো যে কয়েকজন ওইখান থেকে একটু আলো আসলো, অ্যাজ ইফ মানে কোন একটা আলোর সোর্স আসতেছে। এলিনা বুঝতে পারছে, তার প্রচন্ড ভয় লাগছে, সে পুরো কুকড়ায় যাচ্ছিল, কিন্তু আলোর সোর্সটা দেখে তার আবার একটু সাহসও লাগতেছে, সে মনে হচ্ছে চিৎকার করবে। তার চোখটা কিন্তু এখন ওই গাছের দিকে, এবং গাছের দিকে সে তখনও দেখতেছে ওই যে মহিলাটা ঝুলতেছে গাছের মধ্যে। আলোটা যখন কাছে আসলো, এসে ওই রুমের মধ্যে ঢুকছে, দেখলো একটা চার্জ লাইট নিয়ে ঢুকছে তার কাজিনটা, এবং হাতে একটা কুলার মধ্যে এত বড় একটা মাছ, মানে এরকম বড় একটা কাতল মাছ, সেটার মুখের মধ্যে টাকা না কিছু দেওয়া আর কি। তো সে এত ভালো মতো খেয়াল করতে পারে, সে দেখছে এরকম। তার চোখটা কিন্তু ওইটার দিকে এক নজর গেছে, আর একদিকে গেছে গাছের দিকে। সে 1 সেকেন্ডের মধ্যে দেখলো যে ওই যে সে মহিলাটাকে দেখছিল, মহিলাটা তাদের যে ওই যে মানে জানালার উপরে ল্যাপটায় আছে, তার মুখটা এরকম ঠেসে ধরে ল্যাপটা আছে, মুখটা দেখা যাচ্ছে না, শুধু কাপড় দিয়ে যে মাথার ঘুমটাটা ঢাকা সেটা দেখা যাচ্ছে। এক হাত গ্লাসের এই পাশে পানি অনেকটা ল্যাপটায় গেছে, আর এক হাত দিয়ে সে জানলা ফাঁক করে ঢুকছে ভিতরে। এলেনা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, তার আর কোনো মানে কিছু খেয়াল নাই। তো বাসার মধ্যে সবাই ভয় পেয়ে গেল, এবং মাছটা ওখানে ফেলে রেখেই তারা দৌড় দিল কয়েকজন। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন সবাই গেছে, তারা নাকি সবাই চলে গেছিল। এটা এলেনা পরে শুনছে, তার তো সেন্স ছিল না। সবাই নাকি মাছ সহ তাকে ওখানে ফেলে রেখে চলে গেছে, তারা একটু ভয়ও পাইছে তার চিৎকার দিবে সহ দেখে। তো যাই হোক, কয়েক মিনিটের মধ্যে বাসা থেকে তার খালা, তার মা সবাই আসলো দৌড় দিয়ে উপরে। আসার পরে দেখতেছে যে সে বেহুশে পড়ে আছে, এবং ইলেকট্রিসিটি তখনও নাই, এর মধ্যে জেনারেটর অন করতে বলা হয়েছে তাদের কেয়ারটেকার, অনেকক্ষণ পর জেনারেটর অন করলো, আলো জ্বলছে। তো দেখা গেল যে এলাইনার শরীর শক্ত হয়ে সে বেহুশে পড়েছে, দাঁতে দাঁত আটকায় গেছে তার। তো
তো খুবই অন্যরকম কথা। তার খালারা বলতেছে এটা তো মানে অন্যরকম একটা ব্যাপার হলো, অলক্ষী হলো, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো তার আম্মা মোটামুটি ব্যাপারটা টেক কেয়ার করলো, বলে কি হয়েছে কে জানে, কি দেখে ভয় পেয়েছে, এই তোরা মাছ আনছিস কেন? তার মা বলতেছে মাছ আনছিস কেন? বাংলাদেশে কিছু মানুষ, আমাদের মুরব্বীরা, যদিও এগুলা কিন্তু আমাদের ধর্মমতে তেমন কিছু এই ধরনের কথা প্রচলিত নাই, বাট মুরব্বীরা কিছু জিনিস বিশ্বাস করে আগের আমল থেকে। এটা আমি নিজেও শুনে আসছি যে কাঁচা হলুদ দিয়ে কোথাও এরকম থাকা, তারপর মাছ নিয়ে এরকম। তো তার মা বলতেছে একে তো কাঁচা হলুদ দেয়া, তারপর আবার বিয়ের মেয়ে, তারপর সন্ধ্যার সময় তোরা কার মাছ নিয়ে তার সামনে আসছিস একেবারে সন্ধ্যাটার সময়। এই বলে তার মা চিল্লাচিল্লি করে সবাইকে সরাইলো, মাছ শুদ্ধ সরাইলো, এবং তাকে ওই চামচ দিয়ে তার মুখ খুললো, দাঁত খুললো, মানে মুখ হাঁ করাইলো আর কি। তারপর পানি টানি ছিটাই টিটাই ইটি করে তারপর দেখলো যে তার হুঁশ আসছে, সে ভয়ে এরকম তাকাইলো, চোখ বড় বড় করে চিৎকার করে চোখ উল্টায় আবার বেহুশ হয়ে গেল। এবং সে নাকি হাত পা এরকম থরথর করে কাঁপতেছিল, 4 হাত পা সোজা করে দিয়ে। এগুলো এলাইনা শুনছে পরবর্তীতে তার কাজিনদের কাছে যে তার কি অবস্থা হয়েছিল। তার কাজিনরা ভয়ে একদম কোকড়ায় গেছিল, তাদের মুখে কোনো কথা নাই। তো যাই হোক, তার মা তো ভয়ে কান্নাকাটি করতেছে, তার ফুপু দোয়া দরুদ পড়তেছে। তো তার বাবার কাছে গেল খবরটা, তার বাবা বলল যে হ্যাঁ, এই তো মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসতে পাঠাইতেছি। তারা বুঝছে যে কিছু একটা মানে এরকম উপরি জিনিস হয়েছে বা উপরি কোনো ব্যাপার হয়েছে। তো তার বাবা পাঠাই দিলেন গাড়ি সহ ইমাম সাহেবকে আনতে। অনেকক্ষণ পর মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসা হলো। তো তিনি এসে দেখলেন, দেখে বললেন যে মেয়ের উপরে কোনো খারাপ জিন বা কিছু মানে করছে, এখানে নজর দিছে। তো তিনি ঘরে ঢুকেই নাকি ইমাম সাহেব বলছেন যে এই ঘরের মধ্যেই খারাপ জিনিস আছে, আপনারা সবাই এখান থেকে সরেন। তিনি নাকি সরাই দিছে। তো এলাইনার বাবাকে রাখছে, মাকে রাখছে, এই দুইজনকে রেখে তিনি ঘরের মধ্যে দোয়া পড়া শুরু করলেন। মানে খুব গম গম কণ্ঠে দোয়া পড়তেছিলেন তিনি। তো এলিনার কাছে নাকি এই যে এই স্মৃতিটা, যে তার কাছে কিছু কিছু ভাষা ভাবে মনে আছে যে সে খাটের মধ্যে শুয়ে আছে, তার মা তাকে ধরে রাখছে চেপে, তার বাবা বসা কাছে, আর হুজুর ওই ইসের সামনে দাঁড়ায়, মানে তাদের যে স্টেজটা বানিয়েছিল ওখানে দাঁড়ায়, জোরে জোরে জানলার দিকে তাকায় তিনি দোয়া পড়তেছেন। এবং ঘরের মধ্যে মানে আলো কমায় দেয়া, মানে একটা টিউব লাইট জ্বলতেছিল ওখান থেকে। তো তিনি গম গম করে দোয়া পড়লেন, অনেকক্ষণ দোয়া পড়ে তারপর তিনি জানালা বন্ধ করলেন। জানালাগুলোর মধ্যে উনি মানে কিছু একটা করছেন আর কি, সামথিং উনি করছেন, জানালাগুলো বন্ধ করছেন, ঘরটাকে বন্ধ করছেন। তারপর এলাইনাকে ঝাড়লেন এবং ঝেড়ে তাকে মানে করলেন। তো তার তখন নাকি হালকা শরীরটা হালকা হওয়া শুরু করছে হুজুর ঝাড়ার পরে। তো হুজুর পানি ছিটাই দিলেন, করলেন এবং বললেন যে এই পড়া পানিটা খাওয়াবেন, মেয়ের তো বিয়ে, এখন কিছু করার নাই, এবং ওকে কেউ একা রাখবেন না, মানে একা রাখেন না। হ্যাঁ, খারাপ জিনিস ছিল আপনাদের এই পুরা এখানে, খারাপ জিনিস আছে, ওই পুরা এই বাগানটার মধ্যে খারাপ জিনিস আছে। এই রুমের মধ্যে আসছিল, এই রুমের মধ্যে আসছিল। তখন তার আম্মাকে বললো যে মেয়ে কি করছে এখানে, কিভাবে বসা রাখছেন? তখন বললো যে এইভাবে বসা রাখছিলাম। তখন ওই যে ওর মাছ বলে, মাছ আনছেন কেন এখানে? এভাবে করে মাছ আনার জিনিস, ঠিক সন্ধ্যার সময় পিশাচ আছে এখানে আজে বাজে, এটা আপনারা বুঝেন না, ঝড়ের সময় অনেক কিছু চলাফেরা করে। যাই হোক, তিনি দোয়াদের উপর ফু দিলেন এবং বললেন যে এই যে আপনারা যে এই অনুষ্ঠানটা করতেছিলেন, এইটাও আসলে মানে সত্যি কথা বলতে যে এটারও কোনো প্রয়োজনীয়তা আসলে ছিল না, বিয়ের মধ্যে বিয়ের অংশ এগুলা না। যাই হোক, এখন কি করবেন আপনারা? করেন, ওকে দেখেন, ওর সাথে কেউ থাকেন, একলা রাখেন না ওকে। আর আপনাদের যে স্বভাবতই বিয়ের ব্যাপার, ওকে তো কালকে পাঠাবেন, এই ব্যাপারটাও নিয়ে বেশি কথা যদি আপনারা বলেন তাও সমস্যা হবে, আমি বুঝতে পারছি। যাই হোক, আমি দোয়া দরুদ পড়ে দিছি এবং আপনারা পড়বেন, আমল করবেন, মেয়েকে একলা রেখেন না। হ্যাঁ, খারাপ জিনিসের নজর পড়লে নতুন বিয়ের সময় তো এগুলো একটু সমস্যাও হয়। তো যাই হোক, হুজুর দোয়া দরুদ পড়ে দিয়ে ওখান থেকে চলে গেলেন ওই দিন রাতে। তো রাতের বেলা এলাইনার সাথে তার মা ছিল, ফুপু ছিল, সে নাকি সারা রাত ভয় পেয়েছে। সে বলছে যে রাতের বেলা সে যখন ঘুমাতে গেছিল, তার কাছে বারবার মনে হচ্ছিল যে তাদের ঘর দিয়ে কে যেন ঢুকে গেল দরজাটা দিয়ে। মানে সে শুয়ে আছে, তার মা ধরে রাখছে, ফুপু ধরে রাখছে, তার বারবার মনে হচ্ছিল যে ঘরের দরজা দিয়ে কেউ ঢুকতেছে, এসে হঠাৎ করে হন হন করে ঢুকতেছে। এটা তার বারবার একটা ভিজুয়ালাইজেশন আসতেছিল যে এই আলো আধারি ঘেরা ঘরে, কারণ সেখানে কিন্তু ডিম লাইট জ্বালানো ছিল, মনে হচ্ছে হন হন করে কেউ ঢুকে যাচ্ছে, এরকম লাগতেছিল তার কাছে। আর সে বারবার মনে হচ্ছিল দূরে সে কোনো হাসির আওয়াজ শুনতেছে, অনেক দূরে, ঘর থেকে বাইরে দূরে হাসির আওয়াজ শুনতেছে। তো সে খুব ভয় পাইছে। আর যখন তার ঘুম আসলো, সেই ঘুমের মধ্যে ওই মহিলাটাকে দেখলো, ওই যে সেই মানে ঘুমটা টানা, এবং সে স্বপ্নে দেখতেছে যে সে একটা বিছানায় শুয়ে আছে, তার পাশে ওই মহিলা দাঁড়ানো, তাকে দেখে বলতেছে তোরে লয়ে যাবো, তোরে লয়ে যাবো, চিন্তা করিস না, লয়ে যাবো, হলুদ লাগাইছিস না, লয়ে যাবো, সুন্দর ঘ্রাণ আসে, সুন্দর বাসনা আসে, তাকে নাকি এটা বলতেছিল। তাহলেই না খুব ভয় পেয়ে ঘুমের মধ্যে থেকে চিৎকার করে উঠছে।
তো যাই হোক, তার তো কিন্তু পরের দিনই বিয়ে। তো পরদিন সকাল পর্যন্ত তাকে অনেক টেক কেয়ার করে পরদিন নিয়ে যাওয়া হলো তারে, যে মোটামুটি টেক কেয়ার করা হলো। তার আম্মা গোসল করালো, মানে তারা ফ্যামিলিগতভাবে বিশ্বাস করতো যে সোনার উপর পানি দিয়ে গোসল করলে পবিত্র হয়। তো তারা পারিবারিকভাবে বিশ্বাস করতো এটার কোনো বেজ এরকম পাওয়া যায় না। যাই হোক, তাকে ওইটা দিয়ে গোসল করানো হলো। তারপর তার ফুপু জমজমের পানি খাওয়াইলো তাকে। তারপরে তার বিকেলবেলার দিকে যেটা হলো যে তাকে সাজায় গোজায় বিউটি পার্লার থেকে নিয়ে গেল বিয়ের অনুষ্ঠানে। তো সেখানে সে একটা ঘোরের মধ্যে ছিল, আসলে খুব একটা ক্লিয়ারলি সে এত মানে মনেও করতে পারতেছে না, এরকম একটা ধকল গেছে তার আগের দিন আর তারপরে বিয়ে। তো সেখানে দেখা গেল যে কাজী সাহেব আসলেন, বিয়ে পড়াইলেন এবং এক পর্যায়ে তিনি চলে গেলেন শ্বশুর বাড়িতে। তো ওই রাতটা শ্বশুর বাড়ি থাকতে হবে নতুন হাজব্যান্ডকে চেনার সময়, এবং এর আগে দু একবার কথা হয়েছে, তাকে ছবি দেখানো হয়েছিল। তো যাই হোক, তাকে খুব ভালো লাগলো অ্যালেইনার, মনে হলো যে হ্যাঁ আসলে একটা জেন্টলম্যান। তো সে অ্যালেইনা এমন একটা মানুষ, সে আসলে কোনো কথা লুকাইতে পারতো না। তো সে তার হাজব্যান্ডকে বললো যে আমি কিন্তু ভয় পাইছি কালকে রাত্রে। তো তার হাজব্যান্ড হেসে বললো, কি ভয় পাইছো তুমি? তো বলতেছে যে আমি ভয় পাইছি মানে কালকে রাতে আমার এরকম ঘটছিল হলুদের সময়। তো বলে সে একটু চুপ করেছিল, কারণ সে ভাবতেছিল যে অনেক সময় যেটা হয় যে এগুলো মাইন্ড করে মানুষ। হ্যাঁ, তো দেখলো যে তার হাজব্যান্ড হেসে দিয়ে বললো, আরে এগুলা কিচ্ছু না, এগুলা কুসংস্কার। এই যে মানুষ এই হলুদ টলুদের দিন বলে কাঁচা হলুদ দিয়ে দিকে যেতে, আমারও হলুদ দিছে, দেখছো এই যে আমার শার্ট উঠায় দেখাচ্ছে যে হাতের এখানে দেখো হলুদ দাগ রয়ে গেছে। আমাকে বলতেছিল ছাদে যেতে না, আমি বন্ধুদের সাথে চেয়েছিলাম একটু স্মোকিং করবো ছাদে, যে আমাকে ছাদে যেতে দিবে না, বলছে যে এরকম কাঁচা হলুদ দিয়ে ছাদে যাওয়া নিষেধ। যাই হোক, আমারে কিছু, আমি কিন্তু গেছি, আমি যে ওখানে বন্ধুদের সাথে সময় কাটায় আসছি, তা আমার কিছু না হলে আমার বউ অ্যাটলিস্ট ভয় পাইছে, এটা আমার কাছে শান্তি লাগতেছে। অ্যান্ড দ্যাট ইজ সো সুইট, আই লাইক ইট। তো এটা শুনে সে অ্যালাইনা হেসে ফেললো এবং তার কাছে বেশ ভালো লাগলো যে তার হাজবেন্ড এত হিউমারাস একজন মানুষ। সে মানে তার মাথার মধ্যে যেটা ভয় বা একটা চিন্তা ভাবনা, ওই জিনিসটা গতকালকের ব্যাপারটা যে প্রেশার ফেলে রাখছিল, ওইটা আস্তে আস্তে চলে গেল। এবং রাতে তারা গল্প গুজব করে সময় কাটায় দিল। তার হাজবেন্ড তাকে অনেক কথা বললো তার লাইফের, সেও অনেক কিছু শেয়ার করলো এবং তাদের মধ্যে একটা সুন্দর সময় কাটলো। এইসব জিনিস নিয়ে, এই ভূত প্রেত এগুলো নিয়ে ভয়টা তার মধ্যে থেকে কেটে গেল। এরপর দিন শ্বশুর বাড়িতে সে ছিল, এইটা ওটা দেখছে, ঘুরছে, দেখছে, তার কাছে ওইরকম আর কিছু ফিল হয় নাই। এই স্বপ্নও দেখে নাই এর মধ্যে, কিন্তু সে আর ওই দিনটা সে কিছুই আর স্বপ্ন দেখে নাই বা ওইটা খেয়ালও আসে নাই। তো তারপর দিনই তাদের বউ ভাত। তো বউ ভাত হলো, বউ ভাতের পরে তার হাজবেন্ডকে নিয়ে তাদের বাড়িতে আসার কথা, সেই নিজেদের বাড়ি, বাংলো বাড়িতে। তো বউ ভাতের পর রাতের বেলা তারা ব্যাক করছে, তখন অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা, 11:30। তো যখন আসতেছে গাড়িতে, তখনই ওই রাস্তাঘাট একদম নীরব। তো তার হাজবেন্ড বলতেছে, সে তো ড্রাইভ করতেছে না, বসা পাশে, তাহলে এনাকে বলতেছে যে তোমাদের বাড়িটা আসলে ওইরকম জায়গায়, তুমি যে ভয় পাইছিলা আসলে এই কারণেই। তো এইটা শুনেই অ্যালিনার আবার মনে পড়লো পুরো জিনিসটা এবং সে একটু কুকড়ায় গেল। তো যাই হোক, ওই যে তাকে বলছে স্বপ্নের মধ্যে তোকে নিয়ে যাব, এইটাতে সে বেশ ভয় পাইছে। তো মানে তার মনে পড়ছে জিনিসটা। তো যাই হোক, এক পর্যায়ে তাদের বাসায় আসলো এবং তাদের বাসায় যখন গাড়ি ঢুকতেছে তখন অনেক রাত, এবং গাড়িটা, এই বউ ভাতের গাড়িও সাদায় আনছিল তারা, তাদের শ্বশুর বাড়ি থেকে সাদায় দিছিল। এবং এটা ছিল মানে খুব ডিপ রজনীগন্ধার ঘ্রাণওয়ালা একটা গাড়ি, মৌ করতেছিল। তো যাই হোক, গাড়িটা নিয়ে যখন ঢুকছে তাদের বাগান বাড়িতে, মানে গাড়ি ঢুকে যাচ্ছে ড্রাইভওয়ে দিয়ে, তখনই তার হাজবেন্ড বলতেছিল যে তোমাদের বাড়িটা আসলেই কেমন জানি স্পুকি। তো যতবার বলতেছে অ্যালাইনার কিন্তু একটু ভয় লাগতেছিল। তো গাড়ি এসে তাদেরকে যখন নামাইলো, তাদের বাসার মানুষজন তাদের রিসিভ করে নিয়ে গেল। তো নিয়ে যে দেখতেছে অ্যালাইনা যে তাদের যে থাকার রুমটা দেওয়া হয়েছে, ওই যে সামনের যে রুমটাতে তাকে স্টেজ করছিল, ওইটাকেই সাজায় তাদের থাকার রুম করে দিছে ওই দিন রাতের জন্য। অ্যালাইনার প্রচন্ড ভয় লাগছে। সে তার আম্মুকে এসে বলছে, আম্মু এই রুমটা কেন সাজাইছো? তার মা বলে, কেন, কি হয়েছে? বলে, তুমি জানো না কি হয়েছে এই রুমের মধ্যে? তো তার আম্মু বলছে, আরে কিচ্ছু হবে না, যা, তোর সাথে আছে না, মানে তার হাজবেন্ডের কত বর আছে না, এগুলো চিন্তা করিস না। এই বলে তার আম্মু সবকিছু বলে, কোনো চিন্তা করিস না, থাক, আমরা দোয়া দরুদ পড়ে দিছি, এগুলো বলে টলে তাদেরকে সেটেল করে দিল রুমে। তো যাই হোক, অনেক আনুষ্ঠানিকতা হলো ছোটোখাটো, তাদের ওই কাজিনরা এসে দুষ্টুমি করলো। তো তারপর সবাই যখন চলে গেছে তখন প্রায় রাত 1-1:30টার মতো। অ্যালেনার হাজব্যান্ড সে ইজি হইতেছে, তার স্যুট টুট আলগা করে রেখে বলতেছে যে বাপরে বাপ, অনেক ঝামেলা গেল। তো বলতেছে যে তুমি কি এই রুমে ভয় পাইছিলা? সে জানলার দিকে তাকায় বলতেছে অ্যালেনার হাজব্যান্ড। অ্যালেনা এই কথাটা শুনে কেমন জানি কেঁপে উঠছে। সে বলতেছে যে হ্যাঁ, আমি এখানেই ভয় পাইছিলাম।
বলে যে ভয় পাওয়ারই কথা, কারণ এই যে জানলা, বিশাল বিশাল জানলা তোমাদের, সে আবার কার্টেন সরাই দিল। তো এলিনা বলছে সরায়ও না, কার্টেন সরায়ও না। বলছে সরায়, বলতেছে যে কেন, অসুবিধা কি, আমি আছি না, কোনো সমস্যা নাই। দেখে সে দূরে দেখতেছে, মানে এখান থেকে সে আবার লাইট অফ করে দিল এলিনার হাজবেন্ড, ভালো মতো দেখার জন্য, কারণ ঘরের মধ্যে আলো থাকলেও আয়নায় রিফ্লেক্ট করে ওইটা দেখা যায় না ভালো। দেখে বলছে বাহ, খুব সুন্দর প্রকৃতি দেখা যাইতেছে, ওই দেখো চাঁদ দূরে। কিন্তু এলিনা কিন্তু খুব ভয় পেতেছিল। বলে আচ্ছা ঠিক আছে, তার হাজবেন্ড আবার পর্দা টেনে দিয়ে বললো ঠিক আছে, তুমি তোমার মতো ফ্রেশ হও, তারপরে আমরা বসবো না, আড্ডা দিব না। তো যাই হোক, এলিনা তার মতো ফ্রেশ হলো, তার হাজবেন্ডও ফ্রেশ হলো, দুজন অনেকক্ষণ গল্পগুজব করলো। তখন কিন্তু বাতি কমাই দিছে, তাদের বেড সাইড ল্যাম্প জ্বলতেছে। তো এক সময় ঘুমানোর পালা, ঘুমাই গেছে তারা দুইজন, অনেকক্ষণ ঘুমাই গেছে। তো এলিনার কিন্তু আসলে কিছু খেয়াল নাই, এটা সে শুনছে তার হাজবেন্ডের কাছ থেকে, তার কিন্তু ওই সময় আর কোনো খেয়াল নাই, সে শুনছে তার হাজবেন্ডের কাছে তার হাজবেন্ডের নাকি হঠাৎ ঘুম ভাঙছে, কিছু একটা হয়েছে, মানে সামথিং ওয়েন্ট রং, মানে তার ঘুমের মধ্যে তার, সে হঠাৎ করে এলিনার হাজবেন্ড উঠছে, উঠে সে মানে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে। তো তাকায় দেখে সে নিজে বাতাসে ভাসতেছে, মানে মানে নিজে বাতাসে, সে মানে এই জন্যই সে আনইউজুয়াল ফিল করছে, সে বিছানায় নাই, সে বিছানা থেকে লেভিটেট করতেছে। তো সে ভয় পেয়ে গেছে, তাকায় দেখে যে সে মানে প্রায় তার বিছানা থেকে প্রায় 3 থেকে 4 ফিট উপরে লেভিটেট করতেছে। সে যখন নাকি হুঁশ ফিরে এদিক ওদিক তাকাইছে, একটু অস্বস্তি ফিল করছে, তখন তাকে নাকি ছুঁড়ে ফেলে দিছে, সে যে থপাস করে পড়ছে এক পাশে। আর তখন নাকি দেখছে এলিনা হাসতে হাসতে উঠে বসছে বিছানায়, এবং হাসতেছে যে তার মানে চুল টুল এলোমেলো হয়ে রয়েছে, সে কেমন করে জানি ভয়ঙ্কর ভাবে বসে, মানে একটা পা ভাঁজ করে কেমন করে বসে হাসতেছে, 2 হাত দিয়ে একটা হাঁটু ধরে রাখছে। এবং এই হাসিটা এত ভয়ঙ্কর ছিল, বলার মতো না। তার হাজবেন্ড মানে লিটারালি গোঙানো শুরু করছে ভয়ে, সে পড়ছে যে সে ভয় চিৎকার করতে, মানে তার নিজের ইসে বাঁধতেছে, কিন্তু সে গোঙাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো মানে বেশ ভয়ের। তো সে নাকি লাস্টে ওখান থেকে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় দৌড় দিয়ে তাকে ঝাঁকিয়ে দিচ্ছে, এলাইনা কি করতেছো। তো তখন নাকি তাকে ইচ্ছা মতো খামচি দিচ্ছে এলাইনা। তো সে তখন ডাকা শুরু করছে ওখান থেকে যে আম্মা আব্বা প্লিজ আসেন, এখানে কি হইতেছে, এই কেউ আছেন আসেন। তো তার চিৎকারও শুনতেছিল না, জোরে জোরে ডাকতেছিল অনেক সে। তো এক পর্যায়ে খুব জোরে ডাকছে সে, এবং এলাইনা শুনতেছে না, ধস্তাধস্তি করতেছিল। এই সময় তার বাসার মধ্যে তার গেটের মধ্যে নক হয়। তো সে তাড়াতাড়ি এলাইনাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেখে যে তার শ্বশুর ঢুকছে। বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে। বলে যে এলাইনা কেমন করতেছে। তো তখন তারা মানে বাতি টাতি বাড়ায় দিল, দিয়ে দেখলো যে তার মেয়ে পাগলামি করতেছে। তো তার বাবা দোয়া পড়ে ফি দিল জোর করে, এবং তার মেয়ের আঙুল চেপে ধরে তার বাবা একটা সূরা পড়লেন। তো ওই সূরা পড়ার পরে দেখে ছটফট করতে করতে এলাইনা হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, একদম নিস্তেজ হয়ে গেছে। এই ব্যাপারটা নাকি এলাইনার কিছুই মনে ছিল না, যে মানে তার মানে সে যে কি করছে। তো তখন এলাইনার হাজবেন্ড তার বাবাকে বলল যে এই ঘটনা ঘটছে, মানে এরকম একটা অবস্থা, আমি জীবনে এইসব জিনিস দেখি নাই, বিশ্বাসও করতাম না। এলাইনা আমাকে কালকে বলছে যে আপনাদের এই বাসায় নাকি এরকম কিছু ঘটছিল। তো তার বাবা চুপ করে গেছে, বলে যে সরি বাবা, আমাদের বলা উচিত ছিল তোমাকে। বলে যে না না, আপনারা যা করছেন কোনো অসুবিধা নাই, এটা আসলে ওইভাবে বলার মতো কিছু না, এইভাবে কেউ মানে এই জিনিসটা কেউ তুলতেও না। তো ও আমাকে বলছিল, আমি জিনিসটাকে অনেক লাইটলি নিয়েছিলাম, কিন্তু যা ঘটলো এটা খুব সিরিয়াস। তো বাবা আমাদেরকে অন্য একটা রুম দেন, এই রুমে আজকে আমরা থাকবো না। তো যাই হোক, তো এলাইনার বাবা বললো অবশ্যই তাদেরকে নিয়ে অন্য একটা রুমে দিচ্ছে রাতের বেলা থাকার জন্য। তো ওইখানে থাকলো, এবং এলাইনার বাবা ওই জামাইকেও ঝাড়লো, মেয়েকেও ঝাড়লো রাতের বেলা, এবং এলাইনা রাতের বেলা ঘুমাইলো। তার আর কোনো কিছু মনে নেই। পরদিন সকালে উঠে নাকি সে মনে করতে পারে নাই কিছু, পরদিন সকালে মনে করতে পারে নাই। তো তার মা তাকে বলছে যে রাতের বেলা কি হয়েছিল। শোনার পর নাকি এলাইনা খুব কান্নাকাটি করে, মানে সে খুব আহত হয় মানসিকভাবে। হাজবেন্ডকে দেখে যে হাতের মধ্যে সে ছিলে ফেলছে কামচি দিয়ে, তো সে মানে খুব কান্নাকাটি করে। তো হাজবেন্ডকে সে বলে যে আমরা আজকে চলে যাব, চলো তোমাদের বাসায় চলে যাই। হাজবেন্ড বলে না না, এরকম আজকে গেলেই না, আমি আজকে থাকবো তোমাদের বাসায়, আজকে আমার বাজার করার কথা, বাজার করে আমি থাকবো। তো তাকে বাজারে যেতে দিবে না, তারপরে সে জোর করে গেছে বাজারে গিয়ে সেখান থেকে বাজার টাজার করছে, বড় মাছ কিনে আনছে। এনে নাকি এলেনার হাজবেন্ড পুরো জায়গাটা ঘুরছে, সে মানে ওই যে তাদের যে বাগানটা পুরোটা ঘুরে নাকি সে ওইখানে মানে তার মানে আসলে এই বোকামিগুলো করা উচিত না, সে নাকি এটা করছিল। সে নাকি যে ওই যেই গাছের গোড়ার মধ্যে নাকি সে ওই যে এলিনা তাকে বলছে যে সে কাকে দেখছে, সেইখানে দাঁড়ায় নাকি সে বলছে যে আমার ওয়াইফের সাথে যেই করিস
তার যদি এত সাহস থাকে আমার সামনাসামনি ফেস করিস এবং লুকায় করিস না, লুকায় আসিস না, আমার ওয়াইফকে যে বিরক্ত করছিস আমার সামনে আসিস। তো এইটা বলছে, বলে নাকি সে আবার আসছে। এটা নাকি তার একটা গোয়ার তুমি কাজ ছিল, সে নিজেই এখন বুঝে। যাই হোক, সে বলে আসছে, আসার পরে তো বাসায় নর্মালি তাদের মানে ওখানে যা যা মানে কাস্টম তারা পালন করে সেটা হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু। আর তারপরে এরকম রাত, যথারীতি রাত আসছে, ঘুমাতে গেছে এবং তাদেরকে এখন ডিফারেন্ট রুম দিয়েছে, ওই রুমে আর থাকবে না। তো ঘুমাইছে, রাতের বেলা ঘুমাইছে। তো অনেক রাতে এলাইনার হাজবেন্ড স্বপ্নে দেখতেছে, এইটা খুব আশ্চর্যজনক ব্যাপার, যেটা নাকি আসলে ঘটার কথা না। এলাইনার হাজবেন্ড মানে সে বলছে যে এটা কেমনে ঘটলো, বাট এলাইনাও বলছে যে এটা কিভাবে ঘটলো আমরা কেউই বলতে পারি না। এলাইনার হাজবেন্ড স্বপ্নে দেখছে ঠিক এলাইনা যেটা বলছিল, জাস্ট এক্স্যাক্ট বর্ণনার একটা মহিলা, এমনকি ওরকম ধূসর শাড়ি পরা, মাথা ঢাকা, এরকম জাস্ট হাতটা লম্বা এরকম নখের। এলাইনার হাজবেন্ডকে নাকি এরকম নখ দিয়ে একটা আঁচড় দিয়ে বলছে যে আমি আসলাম আর তোর বউরে নিয়ে গেলাম, তুই কি করবি, বলে নাকি হেঁটে চলে গেল। সে স্বপ্নে দেখতেছে এবং সে স্বপ্নে দেখতেছে সে ছটফট করতেছে। তো ছটফট করতে করতে সে ঘুম থেকে উঠে গেছে এবং সে ফিল করতেছে তার হাত খুব জ্বলতেছে, এলেনার হাজব্যান্ড। তো সে লাফ দিয়ে উঠছে, উঠে দেখে যে যেই রুমে তাদের থাকতে দিয়েছিল ওখানে ওই যে বেড সাইড ল্যাম্প জ্বলতেছে। তো সে দেখতেছে হাত জ্বলতেছে, হাত দিচ্ছে এবং পাশে এলাইনা নাই। সে হাত দিয়ে দেখে তার হাতে এত বড় একটা চেরা, এরকম মানে এইরকম লম্বা ছিলে দিছে কেউ। তো সে তাকায় দেখে তার পাশে এলাইনা নাই। তো সে ফার্স্টে চিন্তা করে কি বাথরুমে গেছে নাকি। তো সে এলাইনা বলে ডাক দিয়ে লাফ দিয়ে বিছনা থেকে নেমে বাথরুমে গেছে, দেখে বাথরুম দরজা খোলা, বাথরুমে মানে কেউ নাই, বাথরুম খালি। তারপর সে দেখে যে ওই গেটটা খোলা, মানে গেটের ভেতর থেকে ছিটকিনি দিছিল, ছিটকিনি খোলা, মানে এই নবালা গেট। তো গেটটা খুলে দেখে যে পুরা খা খা করতেছে। তাদেরকে ওই 2 তলেরই আর একটা রুমে দিছিল, ওটা খা খা করতেছে। ওইখানে বড় লিভিং রুমে কেউ নাই। তো সে চাতার চিৎকার শুরু করে, আব্বা আম্মা বলে চিৎকার দেয়। তো তখন এলেনার বাবা মা বের হয়ে আসে 2বার ডাকার পরই, বাতি টাতি জেলে আসে। আসার পরে সে বলছে রুমে এলেনা নাই, কোথায়, বাথরুমেও নাই। তো তারা যায় পাশের ওই যে রুম, ওখানেও নাই। নিচে নেমে যায়, নিয়ে দেখে তাদের যে মেন যে ফ্রন্ট, নিচে যে লিভিং রুম, ওইটা ডুপ্লেক্স বাসা, তো নিচে যে লিভিং রুমের বড় দরজাটা এটা খোলা, হাট করে খোলা। তাড়াতাড়ি সবাই মিলে দৌড়ায় বের হয়ে যায়। বের হয়ে যে এদিক ওদিক দেখতে থাকে, কিচ্ছু না, অন্ধকার। তো ঘুরঘুটি, রাতের বেলা পোকামাকড় ডাকতেছে। তো এলেনার বাবা তো কান্না শুরু করছে, মাও কান্না শুরু করছে। তো তার হাজবেন্ডেরও মন খারাপ। তো তখন বলছে কি করবে, মানে দিশাহারা। তার হাজবেন্ড বলতেছে যে এক কাজ করেন, আমার মনে হয় যে ওই যে যেখানে মানে ওই গাছটার মধ্যে এলেনা কিছু দেখছিল ওইখানে যেতে হবে। তো তার বাবা বলে কেন, বলে আমি আজকে ওখানে গেছিলাম যে ওইটারে চ্যালেঞ্জ করছি। তো তার বাবা তো প্রচন্ড রেগে গেছে, তুমি কি করছো, তুমি এগুলা কেন করতে গেছো, উল্টাপাল্টা কাজ, চরম ধমক দেয়। মানে সে তার বাবা, এলিনার বাবা তখন হিতহিত জ্ঞান হারায় ফেলছে, আসলে তার মেয়েকে পাচ্ছে না। তো মানে সে বুঝতেছে এটা একটা সুপার ন্যাচারাল কিছুর সাথে একটা সমস্যা হয়েছে। আর এইখানে এরকম একটা মানে বোকার মতো কাজ, যেহেতু তিনি ধার্মিক মানুষ, তো তিনি মানে সিরিয়াসলি রেগে উঠে এবং তারপরে তিনি তাড়াতাড়ি নিজেই দৌড় দেন ওদিকে। কোথায় কোথায় সেটা। তো এলেনার হাজবেন্ড তাকে নিয়ে যায়, বলে যে এলেনা আমাকে বলছিল যে এইখানে গাছটায় দেখছে আপনাদের বাসার কাছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা 3 জন, এলেনার বাবা মা আর হাজব্যান্ড 3 জন যখন গেছে, যে দেখে ওই আম গাছটার মধ্যে এলাইনা পা ঝুলায় বসে আছে। ও কিভাবে ওই গাছে উঠলো, এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। একবার ভাবছিল এলাইনার হাজবেন্ড যে মনে হয় এমন হইতে পারে যে তাদের যে ওই যে রুমটা ছিল সামনের, ওইটার জানলা খুলে কোনোভাবে সে ওখানে লাফায় পড়ছে। বাট এইটা সম্ভব না, এত ফিটনেস এলাইনার ছিল না। এলাইনা নিজেই বলছে এটা ইম্পসিবল, আমার এই ফিটনেস নাই যে আমি এখান থেকে লাফ দিয়ে যে ওই গাছে পড়বো। হ্যাঁ, তো যাই হোক, ওই গাছের ডালের উপর সে বসে আছে, তার চুল এরকম ঝুলতেছে এবং সে তাদের 3 জনকে দেখে, রাতের অন্ধকার কিন্তু এই তাদের বারান্দার এখান থেকে হালকা আলো এখানে আসছে আর আকাশের আলো, এর মধ্যে উপর থেকে নাকি হাসা শুরু করছিল এলিনা। তো তার বাপ নাকি নিচ থেকে জোরে জোরে দোয়া পড়ে উঠে, মানে একটা সূরা পড়ে, এবং সূরা পড়ার সাথে সাথে এলেনা গাছের উপর থেকে থপ্পাস করে পড়ে। তো ভাগ্য ভালো যে উচ্চতা খুব বেশি ছিল না। এর মধ্যে তার হাজবেন্ড ধরতে গেছিল, ধরতে যেও সে ব্যথা পাশে নিজেও পড়ে যায়। তো এলেনাকে ওখান থেকে তারা নিয়ে আসে বাসায় এনে, আর দেখে যে একদম মানে ব্যথা পাইছে বোঝা যাচ্ছে তাকে, কিন্তু সে জ্ঞান নাই। তো ওখানে তারা বাসায় এনে ঝাড়ে, পানি পড়া তাকে ছিটায়, তাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এলেনার বাবা খুব মন খারাপ করে বলতে থাকে, বাবা তুমি এইসব কথা তোমাদের বাসায় বলো না, কারণ খারাপ মনে করবে, তারা অন্যরকম চিন্তা করবে। তো এলেনার হাজবেন্ড বলে না না এগুলেন আপনি চিন্তা করেন না, আমার বাসা অন্যরকম, আমার বাসার মানুষ এরকম না। তো যাই হোক,
রাতের বেলা তার ওই দিনটা কেটে যায়, রাতটা তাদের। পরদিন সকালবেলা এলেনার কিছু মনে নাই, সে সারা শরীরে অনেক অনেক ব্যথা। তো এলেনার হাজব্যান্ড তাদের বাসায় বলে যে ও পড়ে গেছিল, পড়ে গিয়ে ব্যথা পাইছে, আমরা 2-1 দিন আসতে পারবো না। তো এই 2-1 দিন যে আমরা এখানে থাকবো, তার বাসায় একটু রাগ করে যে কেন আসবে না, নতুন বিয়ে করে এটা খুব খারাপ দেখায় যে জামাই যে কয়েকদিন থাকতেছে। তো যাই হোক, তারপরও সে বাসায় ম্যানেজ করে ফেলে। তো এই বাসার মধ্যে এলেনার বাবা তখন হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে বলেন যে আপনি আরও আপনার সাথে আরও 2-1 জনকে নিয়ে আসেন যারা এই সমস্যার থেকে আমাদেরকে মানে একটা মুক্তি দিবে। তো যাই হোক, হুজুর আসেন, আরও 2-1 জন আলেমকে নিয়ে আসেন এবং এসে বাসায় এসে তিনি রুকাইয়া করেন। এলেনাকে ঝাড়েন ফার্স্টে, যেটা রুকাইয়া করেন। এবং তাদের যে ওই রুমটা, যেই রুমটাতে প্রথম দিন ইনসিডেন্ট হয়েছিল, ওই রুমটাতে নাকি ওনারা আসন দেন এরকমভাবে। সেই আসনের মধ্যে এলেনার হাজব্যান্ডও ছিল, কিন্তু তাদেরকে শরীর বন্ধ করে বসাইছিল এক পাশে। তো হয় তার নাকি ওই রুমে নাকি ওই জিনিসটার আসে, মানে ওই খারাপ জিনিসটা আসে। তার মানে তাকে দেখতে পায় নাই, তারা অন্ধকারে কণ্ঠ শুনছে, অন্ধকারে খুব মানে একটা নাকি টাইপের কণ্ঠ, মনে হচ্ছে জানলার ওই পাশটায় কথা বলতেছে। তো সে বলতেছে যে সে এই জায়গায়, এই যে ওই আম গাছটার ওখানে থাকে, আরো 70 বছর ধরে থাকে এখানে, এই বাড়ি হওয়ার আগের থেকে। এবং সে নাকি এই জায়গায় থাকে এবং তার এক সময় সে বিবাহিতা ছিল, এখন নাই। এবং সে এই বাড়ি হওয়া পছন্দ করে নাই এবং এই বাড়িতে যে সব কিছু তৈরি করছে তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। বাড়ি করার সময় তার চলাফেরার রাস্তা বন্ধ করা হয়েছে এবং শেষ পর্যন্ত এই বাড়ির মালিকের মেয়ে সে বিয়ে করতেছে, এটা সে সহ্য করতে পারে নাই এবং সে কাঁচা হলুদ মেখে বসেছিল সেই ঝড়ের রাতে। এবং সে তার সামনে সে বিয়ের রসম নিয়ে আসা হয়েছে, মাছ, এগুলোতে সে আকৃষ্ট হয়ে সে আসছে এবং সে এই মেয়েকে নিয়ে যাবে ওইখানে, সেই মেয়েটাকে নিয়ে যাবে ওইখানে। তার নাকি খুব ভালো লাগছে মেয়েটাকে এবং সে এই মেয়ের উপর মানে ভর করে থাকতে চায়, ভর করে থাকতে চায় এবং সে সংসার করতে চায়। তো যাই হোক, এইসব শোনার পর তো আলেমরা খুব রাগ করছে এবং তাকে কঠিনভাবে চেষ্টা করলো যে তাকে রুকাইয়া করে ওখান থেকে সরানোর। তো সে তো যেতে চাচ্ছে না, অনেক আর্গুমেন্ট হচ্ছে সেই আলেমদের সাথে, তার সাথে। এবং এই আলেমদের সাথে যখন আর্গুমেন্ট হচ্ছে, তখন তারা আর ওই কথাগুলো শুনতেছে না, আলেমরা যা বলতেছে এটা শুনতেছে, যে তাকে যা বলতেছে। তো মানে ভয়ঙ্কর একটা পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ। তো তারপর শেষ পর্যন্ত যখন সে কথা শুনতেছে না, তখন তাকে বন্দি করা হলো, একটা বোতলে বন্দি করা হলো। সেটাও একটা অন্যরকম পরিবেশ ছিল, মানে কথাবার্তা, মানে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো যাই হোক, বোতলে বন্দি করার পরে আলেম বললেন যে এই বোতলটা আপনাদের পুঁতে দিতে হবে কোথাও, কোনো কবরস্থানে গিয়ে, কবরস্থানে কোনো মাটির নিচে, অনেক নিচে, মানে গর্ত করে পুঁতে দিতে হবে। তো সে বললেন, এলেনার বাবা বললেন যে আচ্ছা, আমি লোক দিব আপনাদের সাথে, কেউ একজন যে এই কাজটা একটু তাদেরকে, তারা বুঝবে না, উল্টাপাল্টা করে ফেলবে, তারা যখন করবে আপনারা একটু কেউ একজন হুজুর সাথে থেকেন দয়া করে, অনেক 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 শুকরিয়া আপনাদের যেটা করেন। তো যাই হোক, হুজুরদের মধ্যে একজন বললেন যে ঠিক আছে, আমি যাব, আমি ওদের সাথে হেল্প করব, মানে ওরা যা যা করতে হয় আমি বলে দিব, ওরা আপনার লোক দিয়ে আমার সাথে, এবং কোথায় কোন কবরস্থানে করবে নেই। তো যাই হোক, উনি ঠিক করেন যে এখানেই কোথায় কাছে একটা কবরস্থান আছে, সেখানে করবে। তবে হুজুর বলে দেন একটা কথা, যে আমরা তো এটা করে দিলাম, ওকে সরাই দিলাম, বোতলে বন্দি করলাম, ও কিন্তু ছাড়া পেলে ক্ষতি করবে, সাবধান। আর মেয়েকে এখান থেকে সরায় দেন, মানে এমনিতেই তো শ্বশুর বাড়ি যাবে, হ্যাঁ সেটা ঠিক আছে, ওখানে যাক, ওখানে থাকুক, এখানে এই বাসায় পারলে আইনেন না। কারণ এই যে ইটা ছিল, এ খুব খারাপ ছিল এবং একে দিয়ে অনেক জাদুকরও কাজ করাইতো। তো ওই জাদুকরও অন্য জিন দিয়ে মানে অনেক কিছু জানতে পারে বা অনেক কিছু করতে পারে ওর প্রেজেন্স না পেয়ে, ঠিক আছে। আর ওরও কিন্তু রিলেটিভস আছে, তারাও ইনভলভ হয় এগুলোতে। তো সুতরাং এখানে আর মেয়েকে পারলে আইনেন না এই বাসাটায় আপনারা হঠাৎ করে কেন উঠলেন? তো তখন বললেন এলেনার বাবা যে আমরা বাড়ি করতেছি এর জন্য। এসে বলে যে না, আপনার উচিত ছিল ওইখানে কাছাকাছি কোথাও থাকা, মানে এখানে যেহেতু থাকতেন না, বাড়িটা খালি ফেলে রাখতেন। বাড়ি খালি ফেলে রাখাও ভালো না। আমরা অনেকেই এরকম বাড়ি কিনে মানে একটু রেখে দেই যে ওইটা আমি এক সময় যাবো, যে ঘুরবো, ছুটি কাটাবো। খালি রাখা ঠিক না। আপনি অ্যাটলিস্ট কোনো মানুষ রাখেন, তারা ওখানে থাকুক এবং ধর্মচর্চা করুক। খালি বাড়ি পড়ে থাকা ঠিক না। একটা বাড়িতে সাধারণত ধর্মচর্চা হইতে হয়। যেহেতু আপনি মুসলমান, আপনার বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত হবে, নামাজ কালাম হবে, হ্যাঁ এগুলা হলে তখন বাড়িটা থাকে। তো সেরকম তো না, আপনারা তো বাড়িটাকে ফাঁকা রেখে দিয়েছিলেন, হঠাৎ এসে উঠছেন।
তো এলাইনার বাবা বললেন যে হ্যাঁ আসলে একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, আমার উচিত ছিল অ্যাটলিস্ট এখানে একটা মানে দোয়া মহফিল করা ওঠার আগে। বললেন যে হ্যাঁ এটা উচিত ছিল আপনাদের। তো যাই হোক, তো তখন ওই আলেম চলে যান এবং ওই বোতলটা সাথে করেই নিয়ে যান। তো পরবর্তীতে নাকি এলাইনার বাবা লোক যে ছিল সাথে, তার যারা সাথে করে নিয়ে কবরস্থানে অনেক গভীর গর্ত করে সেখানে বোতলটা ওখানে পুঁতে দিছিল। তো ওই যে বলছে বোতল খুললে সমস্যা আছে, আর এছাড়াও কিছু সমস্যা আছে। তো এলাইনার হাজব্যান্ড তার কিছুদিন পরে, এর মাঝে কিন্তু এলাইনা যখন শ্বশুরবাড়ি চলে গেছে, সে আর এগুলা মানে তার হয় নাই, কিছু ভৌতিক ব্যাপার স্যাপার হয় নাই, বাট সে স্বপ্নে দেখতো মাঝে মাঝে ওই জিনিসটা খুব রাগম্বিতভাবে ভয় দেখাইতো তাদের স্বপ্নে। এইটা কেমনে করতো হুনুস, স্বপ্নে তার সাথে কেমনে কমিউনিকেট করতো ওই জিনিসটা, এইটা সে জানে না বা তাকে কেউ বলেও নাই। তো পরবর্তীতে সে তো তার হাজব্যান্ড উচ্চতর শিক্ষার জন্য চলে যায় অস্ট্রেলিয়াতে, এবং সেও সাথে চলে যায় ওখানে। তো অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরে আর এরকম কিছু দেখে নাই, মানে ওই জিনিস মানে একদমই হয়ে গেছে, স্বপ্ন দেখাটাও বন্ধ হয়ে গেছে। তবে ওইখানে যে বাড়িটাতে ছিল অস্ট্রেলিয়াতে, যে প্রথম সেই বাড়িটাতে কিছু কিছু ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। মানে মনে হতো যে তার যে বাসার নিচে যে ইটা কিচেনটা, তার ওইটাও ডুপ্লেক্স বাসা, নিচেও মনে হতো যে কেউ একজন আছে কিচেনের মধ্যে, হ্যাঁ স্ক্র্যাচ করে, মানে তার যে কিচেনের ক্যাবিনেটে স্ক্র্যাচ করে, তার চুলা অন অফ করে, এরকম মানে এরকম ব্যাপার স্যাপার ঘটতো। তো ওইখানে সে একজন এরকম স্কলারের সাথে কথা বলে ইসলামিক, সে বলে যে আসলে হয় কি, কেউ যদি এরকম পজেসড হয় একবার, তখন তার দিকে অন্যান্য যে এন্টিটিস, খারাপ জিনিসটা, তারা বুঝতে পারে যে এইখানে একজন পজেসড আছে, তো তার দিকে কিন্তু নজর পড়ে। তো আপনি মানে প্র্যাকটিস করেন, ইসলামিক প্র্যাকটিসগুলো ঠিকমতো করেন, যেহেতু মুসলমান আপনি। তো তখন থেকে নাকি এলাইনা বেশ প্র্যাকটিসিং হয়ে যায়, প্র্যাকটিস করা শুরু করে। তো এইগুলো করতে করতে আলহামদুলিল্লাহ তার আর এইসব সমস্যা হয় নাই, সে মোটামুটি এখন ফুল প্র্যাকটিসিং একজন মানুষ, আর এই ধরনের কোনো সমস্যা সে এখন আর ফেস করে না। তো যাই হোক, এই ছিল এলাইনা হাসানের শেয়ার করা ঘটনা। আর নখের আঁচড়ের আওয়াজটা আসছিল দেয়ালের ওপাশ থেকে না, ঠিক আমার খাটের তলা থেকে। আমি যখন দম বন্ধ করে টর্চের আলোটা খাটের নিচে ফেললাম, দেখলাম একটা উল্টো হয়ে থাকা মানুষের হাত মেঝেতে রক্ত দিয়ে কি যেন লেখছে। আর ঠিক তখনই আমার কানের কাছে একটা বরফ শীতল ফিসফিসানি ভেসে এলো, তুইও মরবি অনিমেষ, তুইও মরবি। আমার নাম অনিমেষ তালুকদার, পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজ থেকে প্রায় ঠিক 5 বছর আগের এই ঘটনাটি আমার জীবনে পুরো মন ঘুরিয়ে দিয়েছিল। আমি ভূত প্রেতে মোটেই বিশ্বাস করতাম না, যুক্তি আর বিজ্ঞানই ছিল আমার শেষ কথা। কিন্তু নেত্রকোনার দুর্গাপুরের সেই অভিশপ্ত রাতটি আমার সব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সাল তখন 2021, মাস ছিল নভেম্বর। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর কাছে একটা পুরনো ল্যান্ডমার্ক রিসোর্ট সংস্কারের দায়িত্ব পড়েছিল আমাদের কোম্পানির উপর। ব্রিটিশ আমলের তৈরি একটা বিশাল বাংলো, যেটাকে বাড়িকে রূপান্তর করা হয়েছিল। আধুনিক লাক্সারি রিসোর্ট। কাজের তদারকিতে করার জন্য আমাকে সেখানে থাকতে হতো। পুরো বাংলোর সংস্কার কাজ চললেও পেছনের দিকে, অর্থাৎ 18 নম্বর কেবিন নামে একটা ঘরকে সাময়িকভাবে আমার থাকার জন্য ঠিক করে দেওয়া হয়েছিল। আর ঘরটা ছিল বেশ বড় সড়ো, কাঠের মেঝের, আর ছাদটা ছিল অনেক উঁচুতে। প্রথম দুই তিন দিন সবকিছু ঠিকঠাক ছিল। দিনের বেলা শত শত শ্রমিকের কোলাহল, সিমেন্ট বালির গন্ধ আর হাতুড়ির শব্দে চারপাশটা গম গম করত। কিন্তু আসল রূপটা প্রকাশ পেল রাত 12টার পর, যখন শ্রমিকরা সবাই বিদায় নিত আর পুরো এলাকাটা একটা গভীর নিঝুম অন্ধকারে ডুবে যেত। সোমেশ্বরী নদীর দিক থেকে আসা ঠান্ডা বাতাস যখন জানালার কাছে ধাক্কা খেত, তখন মনে হতো কেউ যেন অনবরত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘটনা শুরু 4 নভেম্বর রাতে মাথায়। তখন ঘড়িতে আনুমানিক 1:45। ল্যাপটপে আমি সাইটের কিছু ড্রয়িং দেখছিলাম।
হঠাৎ মনে হলো আমার খাটের দিক থেকে কেউ একজন খুব ভারী শ্বাস নিচ্ছে। গভীর শ্বাস এবং দীর্ঘ শ্বাস ছিল। আমি কাজ থামিয়ে কান খাড়া করলাম। চারপাশটা একদম নিস্তব্ধ। ভাবলাম হয়তো কোনো বড় বিড়াল বা কুকুর ঘরে ঢুকে পড়েছে। খাট থেকে নেমে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে খাটের নিচে আমি তাকালাম, কিন্তু না, সেখানে তো কিছু নেই, ফাঁকা মেঝে। একটু স্বস্তি পেয়ে আবারও চেয়ারে এসে বসলাম। ঠিক 10 মিনিট পর এবার আর কোনো ভ্রম নয়, খাটের নিচে আমি স্পষ্ট নখের আঁচড়ের শব্দ হতে লাগলো, খড়খড় করে, যেন কেউ ধারালো নখ দিয়ে খাটের মেঝেটা উপরে ফেলার চেষ্টা করছে। আমার শির দ্বারা দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি টেবিল থেকে লোহার একটা টর্চ লাইট হাতে নিয়ে আমার খাটের নিচে আলো ফেললাম। আর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম খাটের নিচে দেয়ালের কোণে একটা কুচকুচে কালো অবয়ব গুটিসুটি মেরে বসে আছে। দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু তার হাত পাগুলো অস্বাভাবিক রকম লম্বা আর বাঁকানো ছিল। আলোটা পড়ার সাথে সাথে সেই অবয়বটি অত্যন্ত দ্রুত গতিতে ঠিক একটা মাকড়সার মতো দেয়াল বেয়ে ছাদের কোণে উঠে গেল। তার মাথাটা ঘাড়ের ওপরে পুরো 180 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকালো। চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। আর তার মুখটা কান পর্যন্ত হা হয়ে এক পৈশাচিক হাসি দিল। আমি ভয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। মনে হলো কেউ আমার শ্বাস নালি চেপে ধরেছে। আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু তখনই ঘরের ভারী কাঠের দরজাটা কোনো বাতাস ছাড়াই সশব্দে নিজে নিজেই বন্ধ হয়ে গেল এবং খিলটাও বাইরে থেকে লেগে গেল। আমি খাটের উপর উঠে বসলাম। আমার পুরো শরীর তখন কাঁপছে, কপাল বেয়ে ঠান্ডা ঘামও ঝরছে। ঘরের তাপমাত্রা হঠাৎ করেই -1.5 নেমে এলো। মুখ দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো আমার। ঘরের একমাত্র এনার্জি বাল্বটাও টিপ টিপ করে জ্বলতে জ্বলতে আর নিভতে শুরু করলো। হঠাৎ ঘরের ছাদের কোণ থেকে একটা ফোঁটা ফোঁটা তরল পদার্থ আমার হাতের ওপর পড়লো। টর্চের আলো ফেলে দেখলাম ওটা পানি নয়, ঘন কালচে কালের রক্ত। উপর দিকে তাকাতে দেখলাম সেই বিভৎস সত্তাটি ছাদ থেকে ঝুলে আমার দিকে নামছে। তার লম্বা নোংরা চুলগুলো বাতাসে উড়ছে, আর শরীর থেকে পচা মাংসের এক তীব্র গন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। সে যত নিচে নামছিল, ঘরের দেয়ালগুলো যেন হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। দেয়ালে লাগানো চুন কামগুলো খসে খসে পড়তে লাগলো, আর সেখান থেকে রক্তিম অক্ষরে ফুটে উঠতে লাগলো একটা নাম। সেটা হলো রঞ্জনা। রঞ্জনা। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে শুরু করলাম। ঠিক তখনই আমার কানের একদম কাছে সেই হিমশীতল কণ্ঠস্বরটি ফিস ফিস বলে উঠল, চোখ খোলো, চেয়ে দেখো আমাদের। আমি চোখ মিলতেই দেখলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা অল্প বয়সী মেয়ে, কিন্তু তার শরীরের অর্ধেক অংশটা আগুনে পোড়া, মাংস কোলে হাড় বেরিয়ে আসছে। সে তার কঙ্কাল সারা হাতটা বাড়িয়ে আমার গলা চেপে ধরল। বরফের মতো ঠান্ডা সেই হাতের ছোঁয়া লাগা মাত্রই আমার দম আটকে আসতে লাগলো। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু আমার সমস্ত শক্তি যেন কেউ চুষে নিয়েছে। মেয়েটা ফিসফিস করে বলতে লাগলো, এই ঘরের নিচে আমাদের জীবন্ত পুঁতে রাখা হয়েছিল, তোদের এই রিসোর্ট আমরা রক্ত দিয়ে ধুয়ে দেব। আমার চোখের সামনে তখন অন্ধকার নেমে আসছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে বাইরে থেকে নৈশ প্রহরী রহমান মিয়ার গলার আওয়াজ পাওয়া গেল। সে হয়তো টর্চ লাইন চালিয়ে বাংলোর চারপাশটা পাহারা দিচ্ছিল। রহমান মিয়া জোরে চেঁচিয়ে উঠল, অনিমেষ বাবু,
অনিমেষ বাবু, আপনার ঘরের আলো নিভে গেল কেন? সব ঠিক আছে তো? রহমান মিয়ার গলার আওয়াজটা হওয়া মাত্রই অলৌকিক সে শক্তিটা এক ঝটকে আমাকে ছেড়ে দিল। ঘরের বাল্বটা একটা বিকট শব্দে ফেটে গেল এবং চারপাশ সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। আমিও মেঝেতে আছাড় খেয়ে পড়লাম। পরদিন সকালে শ্রমিকরা এসে দরজা ভেঙে আমাকে প্রায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তখনও আমার গলায় কালো হয়ে 4টা আঙুলের দাগ বসে গিয়েছিল, যা কোনো মানুষের আঙুলের দাগ হতে পারে না। পরে স্থানীয় বয়স্ক মানুষের কাছ থেকে জানতে পেরেছিলাম 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ওই বাংলাতে পাকিস্তানি মিলিটারিরা এলাকার বেশ কিছু মেয়েকে ধরে নিয়ে নির্যাতন করে জীবন্ত পুঁতে রেখেছিল, আর সেই 18 নভেম্বর কেবিনটি ছিল তাদের মূল টর্চার সেল। আমি সেই দিনই দুর্গাপুরের প্রচেষ্টা ছেড়ে ঢাকায় চলে আসি। আজকে প্রায় কয়েক বছর হয়ে গেছে, কিন্তু এখনো প্রতি রাতে যখন ঘড়িতে 1টা বেজে 45 মিনিট বাজে, আমি বিছানায় শুয়ে স্পষ্ট শুনতে পাই আমার খাটের নিচ থেকে কেউ একজন ধারালো নখ দিয়ে কাঠের মেঝেতে আঁচড় কাটছে আর ফিস ফিস করে বলছে, তুইও মরবি, তুইও মরবি।